আমি সিগারেট খাই না ভাইয়া। ও, ভেরি গুড। বলেই হাতের সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলল স্বাধীন। এবার নিহানের কাঁধে হাত রেখে বলল, দেখ নিহান, আমি তোর সাথে একটু কথা বলতে চাই, যদি তুই লজ্জা না পাস আর ভয় না পাস। মাথা নিচু করে নিহান বলল, কি বলবে বলো ভাইয়া। তুই আমার দিকে তাকা আর শোন, আমি যা বলতে চাই। তুই ছোঁয়াকে পছন্দ করিস, তাই না নিহান? স্বাধীনের কথা শুনে চমকে ওঠে নিহান। কি বলছো তুমি ভাইয়া? তুই ছোঁয়াকে পছন্দ করিস, তাই না নিহান? হঠাৎ স্বাধীনের এমন প্রশ্নে হকচকিয়ে ওঠে নিহান। স্বাধীন যে এমন প্রশ্ন করবে তাও ঘৃণাক্ষরেও বুঝতে পারেনি। কি বলছো ভাইয়া তুমি? না না, একদম না। মুচকি হাসি দিয়ে বলল স্বাধীন, আমি তোর অনেক বড় নিহান, তোদের বয়সের ছেলে মেয়েকে আমি পড়াই, তার উপর মনোবিজ্ঞানের শিক্ষক আমি। মনের ভাবি ধরতে না পারলাম তো কেমন মনোবিজ্ঞান। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নিহান, মুখে টুস শব্দটি নেই। দেখ নিহান, জীবন খুব কঠিন। জীবনে আমরা সবসময় যা চাই তা কিন্তু পাই না। মানুষের সব আশা পূর্ণ হয় না। অনেক সময় মনের গভীর আকাঙ্ক্ষাকে মাটি দিয়েও হাসি মুখে অনেক কিছু মেনে নিতে হয়। মানুষ যদি চাইতোই সেই জিনিসটা পেয়ে যেত, তবে আর প্রাপ্য বস্তুটি ঠিকঠাক মূল্য দিত না। তাই পরিস্থিতিকে বুঝতে শেখো, নিজের মনকে শান্ত করো। নিহানের চোখে হাজারো অশ্রুকণা এসে ভিড় করেছে। একটু টোকা দিলেই ঝরঝর করে তারা বাঁধ ভাঙবে। নিহানের কাঁধে হাত রেখে স্বাধীন আবারও বলে, দেখ ভাই, ছোঁয়া কোনো বস্তু নয় যে আমার জিনিসটা তোর খুব পছন্দ হয়েছে আর আমি তোকে দিয়ে দিলাম। ও একটা মানুষ, আল্লাহর কালাম পড়া স্ত্রী আমারও। ও আমি না চাইতেই জন্মের আগেই ওর সাথে আমার জুটি বাঁধা ছিল। সৃষ্টিকর্তাও এটা চান নিহান। তাই মিছে মায়ায় পড়ে থেকে কী লাভ বল? শুধু শুধু কেন কষ্ট পাচ্ছিস ভাই তুই? তার চেয়ে এটা বলে মনে সান্ত্বনা দে, ছোঁয়া তোর ভাবি, তোর বড় ভাইয়ের বউ। একবার সম্মানের চোখে তাকা ওর দিকে, দেখবি তোর মনে যত সন্দেহ দূর হয়ে যাবে। মন তো আমাদেরই নিয়ন্ত্রণের বস্তু, আমরা চাইলেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আবেগ দিয়ে জীবন চলে না। তুই বাস্তবে ফিরে আয়, দেখ সব কিছু মেনে নিতে পারবি। স্বাধীনের কথা মনোযোগ দিয়ে শোনে নিহান। এবার চোখের দিকে তাকায় স্বাধীনের। নিহান নিজেকে বোঝানোর চেষ্টা করে, ছোঁয়াও বড় ভাইয়ের বউ। আমার ভুল হয়ে গেছে ভাইয়া। সোয়া তোমার স্ত্রী জেনেও তার মায়ায় নিজেকে জড়িয়েছি। এই অপরাধ মস্ত বড় অপরাধ। তুমি আমাকে শাস্তি দাও ভাইয়া, আমার অনেক বড় ভুল হয়েছে। নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ফেলে নিহান। আরে না, এমন বয়সে এসব হয়েই থাকে। তুই শুধু নিজেকে শক্ত রাখ, তাহলেই হবে। সোয়ার প্রতি এমন ধারণা আনা আমার ঠিক হয়নি। ও আমার বড় ভাইয়ের বউ। আমার ভুল হয়ে গেছে। আসলে তুমি তখন সোয়াকে সাহায্য করতে পারতে না, অকারণেই গায়ে হাত তুলতে। আর তাই তো আমার সোয়াকে ভালো লাগতে শুরু করে। আর এমন হবে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, এবার চোখের পানি মোছ আর নিচে চল, অনেক কাজ আছে। দুপুরের অনুষ্ঠানের পুরো দায়িত্ব তোর। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো। বলে দুই ভাই নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। যাওয়ার সময় আবারও নিহান বলে, ভাইয়া আমার অন্যায়টা ক্ষমা করেছে তো? আমি ভুল করেছি ভাইয়া। হেসে উঠে স্বাধীন বলে, আরে ধুর, কখন ভুলে গেছি সব। আজকেও ছোঁয়াকে সাজাতে পার্লার থেকে বিউটিশিয়ান আনা হয়েছে। গাঢ় লাল টকটকে রঙের কাতান শাড়ি পরানো হচ্ছে ছোঁয়াকে। অসাধারণ সুন্দর শাড়িটিও স্বাধীনের নিচের পছন্দ করা। ছোঁয়া আরও অবাক হয় গহনাগুলো দেখে। ক্লাসিক্যাল মডেলের মডার্ন ভার্সনের গহনাগুলো। আজ একটু ভারী মেকআপই করানো হলো ছোঁয়াকে। আর সাথে এসব ভারী ভারী গহনা থাকায় কোনো রাজরানীর থেকে কম লাগছে না ওকে। পরিপূর্ণ বইয়ের সাজে ছোঁয়াকে আজ অন্যান্য সুন্দরী লাগছে। দেখার পর থেকে স্বাধীন চোখই ফেরাতে পারছে না ওর মায়াবতীর থেকে। আত্মীয় স্বজনদের সবাই প্রশংসা করছে ছোঁয়ার সৌন্দর্যের। স্বাধীনও কম চায় না। লম্বা সুদর্শন ছেলেটি ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজারের সাথে হোয়াইট শার্ট পরেছে, চকচকে কালো শু আর হাতে সিলভার কালারের দামি ঘড়ি। চোখে বরাবরের মতো কালো ফ্রেমের চশমা, চুলগুলো স্পাইক করে রাখা। ধবধবে ফর্সা ছেলেটির এমন স্টাইলই যে মানায় তা বরাবরই প্রমাণ করে ওর সৌন্দর্য। জেমি আজ আবারও ক্রাশ খায় স্বাধীনের ওপর। সেই সাথে রাগে ফুঁসে ওঠে মনে মনে। কিন্তু এত কাছে থেকেও ও হারিয়ে ফেলায় এমন মানুষটিকে মনে মনেই নিজের ভাগ্যকে দোষ দেয় জেমি।
কেন ওর ফুপু ওকে স্বাধীনের বউ হিসেবে দেখতে পেল না? আর কোনো রকম সাধনা ছাড়াই ওই একরত্তি মেয়েটা প্রাচীনকাল থেকেই এমন সুদর্শন পুরুষটাকে দখল করে আছে। আজ স্বাধীনকে চাওয়াও যে পাপ। আজ স্বাধীন যে সম্পূর্ণরূপে ছোঁয়ার হয়ে গেছে। আজ স্বাধীনের মনে প্রাণে যে শুধু ছোঁয়াই বিরাজ করছে। স্বাধীনের গায়ে যে ছোঁয়ার গন্ধ মিশে গেছে। মনে মনেই বুকে চিনচিনে ব্যথা অনুভব করে জেমি। কেয়াও আজ খুব সুন্দর একটা ড্রেস পরেছে। নেভি ব্লু কালারের জামাটা মনে হচ্ছে স্পেশালি এই কোকড়া চুলের চাশমিশ মেয়েটার জন্যই তৈরি। চুলগুলো খোলা রেখে তাতে বাচ্চাদের মতো পুতুল বসানো ক্লিপ লাগিয়েছে। চোখে চশমা আর ঠোঁটে হালকা লিপস্টিক। শুভ্র রঙা মেয়েটিকে একদম পুতুলের মতো লাগছে। একদম মোমের পুতুল, যেন একটু টোকা দিলেই গলে পড়বে। বাঁধনো নেভি ব্লু রঙের ব্লেজার পরেছে, সাথে মেরুন কালারের শার্ট। প্রথমে যদিও বাঁধনো স্বাধীনের সাথে ব্ল্যাক পরেছিল, কিন্তু যেই দেখলো ওর কেয়া রানী নেভি ব্লু পরেছে, সাথে সাথেই বাঁধন নিচের ব্ল্যাক ব্লেজার খুলে নেভি ব্লু পরে। ব্যাপারটা কেয়া খেয়াল করে তির্যক দৃষ্টিতে তাকায় বাঁধনের দিকে, তারপর অন্য দিকে তাকিয়ে বলে, আফ্রিকার বান্দরদের দেখতে অবশ্য ভালোই লাগে। কেয়ার বিড়বিড় করে বলা কথায় বাঁকা হাসে বাঁধন। আজ অনেকবার চেয়েছিল কেয়াকে শপিংয়ে নিয়ে যেতে, কিন্তু এইটুকু বাচ্চাদের মতো দেখতে মেয়েটার মনে ব্যক্তিত্ব ভরপুর। কিছুতেই চায়নি বাঁধনের সাথে। বাঁধন মনে মনে ঠিক করে আজ যে করেই হোক প্রপোজ করবে কেয়াকে। মেয়েটার মুখ থেকে স্পষ্ট কথা শুনতে চায়। এমন ছুলে থাকা যে কতটা কষ্টের তা এমন ছুলে থাকা প্রেমিক পুরুষগুলো ঠিকই জানে। স্বাধীন ছোঁয়াকে পাশাপাশি বসানো হয়। অনেক অনেক ফটো তোলা হয় দুজনার। আত্মীয় স্বজনরা সবাই এসে দোয়া করে ওদের। পাশাপাশি দুজনকে বেশ লাগে দেখতে। টকটকে লাল পরিহিতা মায়াবী মেয়ের পাশে সুদর্শন সুপুরুষ। এ যে রাজছোটক তা অনেকেই বলে যায়। নিহান নিজেও এসে ওদের সাথে সেলফি তুলে যায়। সেই সাথে ছোঁয়াকেও ভাবি ভাবি বলে ডাকে। অবশেষে অনেক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ওদের বউ ভাতের অনুষ্ঠান। আত্মীয়রাও বেশিরভাগই চলে যায়। ছোঁয়ার খুব ক্লান্ত লাগে, তাই তো ও রুমে এসেই সবকিছু খুলে ফ্রেশ হয়। একটা সুতির শাড়িও পরে নেয়। এখনো সবাই বাইরে থাকলেও ছোঁয়াকে ঘুমাতে পাঠায় শাহানা বেগম। স্বাধীনের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে ছোঁয়া। রাত প্রায় 11টার দিকে স্বাধীন রুমে আসে। এসে ফ্রেশ হয়ে দেখে ছোঁয়া ঘুমিয়ে পড়েছে। ছোঁয়ার পাশে গিয়ে শুয়ে পড়ে স্বাধীন। ঘুমন্ত ছোঁয়ার কপালে টুপ করে চুমু দেয়। ঘুমের মধ্যেই স্বাধীনের এমন উষ্ণ পরশে কিঞ্চিত কেঁপে ওঠে ছোঁয়া। ছোঁয়ার কেঁপে ওঠা দেখে দুহাতে জড়িয়ে নেয় স্বাধীন ওকে বুকের মাঝে। ছোট্ট মেয়েটাকে একদম বুকের পাশে মিশিয়ে নেয়। পরম যত্নে প্রিয় প্রেয়সীকে আগলে নেয় বুকের সাথে। তারপর মাথায় বিলি কাটতে কাটতে নিচেও ঘুমিয়ে পড়ে। ছোঁয়া বিশ্বস্ত প্রিয় মানুষটির আহ্বান পেয়ে একদম গুটিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। বাঁধন কেয়াকে ছাদে আসতে বলে ছোট্ট চিরকুট দেয়। আজ অনেক সাহস সঞ্চয় করে এসেছে ওর বাঘিনী কন্যাকে মনের কথা জানাবে ও। ছাদে গিয়ে অপেক্ষা করে ওর কেয়া রানী আসার। রাত প্রায় 11:30। রাতের গভীরতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চাঁদের আলো। আকাশে থালার মতো গোলাকার রূপালী চাঁদ জ্বলজ্বল করছে। আজ হয়তো পূর্ণিমা, তাই তো চাঁদের আলো একটু বেশি উজ্জ্বল। প্রকৃতিতে বিরাজ করছে মায়াবী শান্ত এক প্রহর। শহরের আলোগুলো এক এক করে নিভতে শুরু করেছে। কাছেই কোথাও হয়তো কোনো নিশাচর ব্যক্তির রাতের সঙ্গী হয়ে সাউন্ড বক্সে গান বাজছে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। এই মুহূর্তে এই গানটা বেশ বিরক্তিকর লাগছে বাঁধনের কাছে। আজ এত দ্বিধার পরও ওর প্রিয়তমাকে ভালোবাসার কথা বলতে এসেছে, আর কোনো এক ছ্যাঁকা খাওয়া প্রেমিক নিজের ভালোবাসার কাছে হেরে গিয়ে এমন গান শুনছে যে বাঁধনকে বারবার কাঁপিয়ে তুলছে অজানা এক প্রিয়া হারানোর ব্যথায়। ভালোবাসায় যে অনেক যন্ত্রণা থাকে তা বাঁধন জানে, কিন্তু এই যন্ত্রণাদায়ক ভালোবাসাটাও ছুতে চায়। একদম মন থেকে আপাত মস্তক পান করতে চাই এই ভালোবাসার অমৃত শরাব। চারদিক নানা ফুলের গাছের সাজানো, ছাদের ঠিক মাঝখানে একটা টেবিল রাখা আর দুটো চেয়ার।
বাঁধন কিছু সাদা পর্দা এনে চারপাশ দিয়ে লাগিয়ে দিয়েছে। টেবিলে রেখেছে কিছু ক্যান্ডেল। ছোঁয়ার গোলাপ গাছ থেকে কিছু গোলাপ নিয়ে রেখেছে টেবিলে। গোলাপের পাপড়িগুলো টেবিলে চেয়ারে ছড়ানো। ফুল গাছগুলো থেকে নানান রকম ফুলের মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে চারিদিকে। একদম মোমো করছে গন্ধে। বলা হয়ে থাকে প্রায় প্রতিটি ফুলেরই গন্ধ দিনের তুলনায় রাতে বেশি ছড়ায়, কিন্তু কখনো পরীক্ষা করে দেখা হয়নি বাঁধনের। কিন্তু আজ বুঝতে পারল রাতে যে কোনো ফুল কতটা সুঘ্রাণ ছড়ায়। অপেক্ষার প্রহরগুলো যেন হাজার গুণ দীর্ঘ হয়। এক একটি মুহূর্তগুলো হাজার বছরের সমান। তাতে আবার যদি থাকে না বলা ভালোবাসা বলার তীব্র ইচ্ছে, তাহলে সেটি আরও বেশি যন্ত্রণাদায়ক। প্রিয় মানুষটি গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে, এটাই মুখ্য ভাবার বিষয়। একসময় বাঁধনের প্রতীক্ষার সমাপ্তি ঘটে। এক পা করে এগিয়ে আসে কেয়া। বাঁধনের দেওয়া চিরকুটটি পেয়েও কিছুটা দ্বিধায় ছিল। এত রাতে একা একটা ছেলের সাথে ছাদে দেখা করতে যাওয়াটা কি মোটেও ঠিক হবে? কিন্তু পরক্ষণেই মনে হয় বাঁধন তো আর 10টা ছেলের মতো নয়। যে ছেলে দেশের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পারে, যে ছেলে জীবন বাজি রেখে ভয়ানক সন্ত্রাসীদের সাথে মিশে এত মেয়ের প্রাণ বাঁচাতে পারে, সে ছেলেকে নিয়ে এসব ভাবনা মানায় না। এতে তার সততাকে অপমান করা হয়। যারা সত্যি সত্যি দেশের জন্য নিজের প্রাণের এমন ঝুঁকি নেয়, সর্বশক্তি দিয়ে দেশকে, দেশের মানুষকে রক্ষা করে, এমন মানুষের কাছে রাত 11টায় ছাদে কেন? যে কোনো সময় সব জায়গায় যাওয়া যায়। আর যাই হোক, কোনো বিপদ আসলে এমন মানুষ ঢাল হয়ে দাঁড়াবে, কখনো জানোয়ারের মতো ভোগ করতে চাইবে না। তাই তো কেয়াও এক পা করে ছাদের দিকে বাড়ায়। কিন্তু ছাদে গিয়েই ও অবাক হয়ে যায়। এত সুন্দর করে কখন সাজালো বাঁধন। চারদিকে দেখতে থাকে কেয়া। রং বেরঙের বেলুন উড়ছে চারদিকে। জলজল করে চলছে ক্যান্ডেলগুলো। একটা কাঁচের জারে অনেক অনেক জোনাকি আলো জ্বালাচ্ছে। কিছু প্রজাপতিও উড়ছে আর একটা জারে। কেয়া একদম বাকরুদ্ধ। ওর মতো অসহায় মেয়ের জন্য এমন সারপ্রাইজ নিয়ে কোনো দিন যে কেউ অপেক্ষা করবে, তা কি আর কল্পনা ঊর্ধ্ব ছিল। বাঁধন শেষ মোমবাতিটা জ্বালিয়ে চলে যায় কেয়ার কাছে। হাত ধরে নিয়ে আসে ওর সাজানো রাজ্যে। কেয়ার নিজেকে এই রাজ্যের রানী মনে হচ্ছে, যেন মহা সমারোহে সম্ভাষণ জানানো হচ্ছে ওকে। হাত ধরে বাঁধন কেয়াকে প্রথমে জোনাকি ভরা জারের কাছে নিয়ে যায়। মুখটা খুলে দিতেই শত শত জোনাকি বের হয় জার থেকে। মুহূর্তেই চারপাশ ছোট ছোট বিন্দু বিন্দু আলোয় মেতে ওঠে। কেয়ার এসব কিছু স্বপ্ন মনে হয়। তারপর কেয়াকে আনে প্রজাপতির চারটার কাছে। মুখ খুলে দিতেই রং বেরঙের প্রজাপতি বেরিয়ে আসে ভেতর থেকে। ডানা ছাপটাতে ছাপটাতে একটা প্রজাপতি বসে কেয়ার কোঁকড়ানো চুলে। বাঁধন ফু দিয়ে উড়িয়ে দেয় প্রজাপতিটা। বাঁধনের দেওয়া ফুটা কেয়ার চোখে মুখে লাগে। কিছু অবাধ্য চুল উড়ে আসে কপালের দিকে। শীতল এক শিহরণে কেঁপে ওঠে কেয়া। চারদিকে শুধু জোনাকি আর প্রজাপতির মেলা বসেছে তখন। বাঁধন পকেট থেকে একটা টকটকে লাল গোলাপ বের করে হাঁটু গেড়ে বসে কেয়ার সামনে। দুহাতে ধরে গোলাপটা কেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে, প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি তোমায় মায়াবী চোখে। তারপর প্রেমে পড়েছি তোমার সাহসিকতার। মুগ্ধ হয়েছি বারবার তোমার ব্যক্তিত্বে। বিমোহিত হয়েছি তোমার মুক্ত স্বাধীন চিন্তা ভাবনায়, তোমার মেধা মননে। বারবার ডুবে যেতে চাই তোমার স্বপ্ন ভরা দু চোখের মাঝে। তোমার বাচ্চা বাচ্চা চেহারা আমায় পাগল করে মারে। বাড়িয়ে দেয় গোলাপটি কেয়ার দিকে। আস্তে আস্তে হাত এগিয়ে কেয়া ধরে নেয় গোলাপটি। উঠে দাঁড়ায় বাঁধন। তারপর কেয়ার চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমায় পেতে চাই কেয়া, নিজের সহধর্মিণী রূপে। তবে আমি হয়তো কখনোই তোমার দায়িত্ববান স্বামী হতে পারবো না। আমি শুধু স্ত্রী কেয়াকে চাই, পুরোপুরি কেয়াকে না। আমি চাই তুমি যেমন ঠিক তেমনই স্বাধীনভাবে নিজের সত্তাটাকে ধরে রেখো। আমি আমার ঝগড়াঝাটির সঙ্গী হিসেবে তোমাকে চাই। আমার দুষ্টুমি মাখা আবদারগুলো পূরণের জন্য তোমাকে চাই। আমার উদ্ভট কথাবার্তায় রাগে গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে থাকা ওই কেয়াকে চাই। নিজের অগোছালো আদর দিয়ে তোমার রাগ ভাঙাতে চাই। আমার কখনো লক্ষ্মীমন্ত কেয়াকে চাই না। মানে যেটা তোমার স্বভাব বিরোধী তেমন কেয়াকে চাই না।
আমার এমন রাগী অগোছালো কেয়াকে চাই। হবে কি তুমি আমার এসব বেসামাল ইচ্ছেগুলোর সঙ্গী? হবে কি গভীর রাতে ঘুমোনো বাদ দিয়ে হাত ধরে রাস্তায় নিরিবিলি হাঁটার সঙ্গী? দেবে কি আমায় একটা সুযোগ? জাস্ট একটা সুযোগ চাই, প্লিজ। বাঁধনের কথাগুলো ভেতর থেকে কাঁপিয়ে তুলছে কেয়াকে। প্রত্যেকটা কথা গায়ে বিচ্ছে। বাকরুদ্ধ কেয়া এবারে মুখ খোলে। দেখুন, আপনি আমার অতীতটা জানেন না, তাই তো এমন কল্পনা সাজিয়েছেন। এতটাও সুখকর নয় আমার অতীত। বেদনায় মোড়ানো জগৎ আমার। কেন হতে চান এমন ব্যথাতুর হৃদয়ের সঙ্গী? এখন মোহে পড়েছেন আপনি, তাই তো সব কিছু রঙিন লাগছে। কিন্তু মোহ কেটে গেলে যখন দেখবেন আমার অতীত পুরোটাই অমাবস্যার রাতের মতোই কালো, তখন আপনার ওই পূর্ণিমার অবসান ঘটবে। আবারও অমাবস্যায় নিম্নজ্জিত হবে আমার জীবন। তার চেয়ে আমি এমনই ভালো আছি। তোমার কি মনে হয় মোহে পড়ার মতো বয়স আমার? চোখে রঙিন স্বপ্নে বিভোর হয়ে ঠিক ভুল যাচাই না করে প্রেমে পড়ার বয়স এটা আমার? আমি যা বলছি ভেবেচিন্তে যাচাই করে বলছি। আবেগের বশে আগুনে হাত দিয়ে ভুল করতে যাওয়ার মতো তরুণ বয়স আমার নেই। আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে তুমি শুধুই আমার সাহসী কেয়ারানি। না, এর বেশি কোনো পরিচয় আমার দরকার নেই। তোমার বাবা মা নেই, আমি জানি। চাচির কাছ থেকে অনেক অবহেলা কষ্ট পেয়ে তুমি এ শহরে এসেছো, আমি তাও জানি। আর এতটুকু জানাই আমার কাছে যথেষ্ট। আর কিচ্ছু আমি জানতে চাই না। কিন্তু তা বললে তো হবে না। আরও অনেক কিছুই আছে আমার অতীতে, যেগুলো প্রতিনিয়ত কষ্ট দেয় আমায়। আর এগুলো শুনলে আপনিও হয়তো মুখ ফিরিয়ে নেবেন আমার থেকে। অনেক প্রিয় জনদের আমি হারিয়েছি, আর কাউকে হারাতেও চাই না। আর তাই নতুন করে কোনো প্রিয়জন বানাতেও চাই না। মাফ করবেন আমায়, আমি আপনার মতো সুন্দর মনের মানুষের যোগ্য নই। চলে যাওয়ার জন্য পা বাড়ায় কেয়া। ঝট করে কেয়ার হাত ধরে ফেলে বাঁধন। তাহলে কি কিছুই নেই তোমার মনে আমার জন্য? এতদিনের এগুলো কি সব মিথ্যে? কিছু থাকলেও সেটা মনের ভুল। মন তো কথা শোনে না, কোনো বাধা বাড়ানো মানে না। তাই তো ভুল করে বহুবার হেরে যায় আপনার কাছে। কিন্তু এ সম্ভব নয়। তাহলে কেন কেন ছেড়ে যাচ্ছ আমায়? কি দোষ আমার? আমি তো তোমার মতো অতীত নিয়েই তোমায় ভালোবেসেছি, তাও কেন কষ্ট দিচ্ছ আমায়? কেয়ার হাতটা আরো শক্ত করে ধরে বাঁধন। বাঁধনের দিকে না তাকিয়েই কেয়া বলে, হাত ছাড়ুন, পরস্ত্রীকে ধরতে নেই, আমায় যেতে দিন। সাথে সাথেই কেঁপে ওঠে বাঁধন। কি বলল কেয়া? পরস্ত্রী? তার মানেটা কি? আলগা হয়ে আসে বাঁধনের হাতে। কেয়া হাত ছাড়িয়ে নিয়ে নিচে চলে যায়। এক দৌড়ে সোজা নিচের রুমে গিয়ে দরজা বন্ধ করেই হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে বাঁধন এক মনে বিড়বিড় করতে থাকে কেয়ার বলার শেষ কথাটি, পরস্ত্রীকে ধরতে নেই। পরস্ত্রী? কে পরস্ত্রী? ওর কেয়া অন্যের স্ত্রী হতে যাবে কেন? কেয়া তো শুধু ওর উগান্ডাবাসী কেয়া। সে কেন অন্যের স্ত্রী হবে? সে তো স্বচ্ছ, একদম পানির মতো স্বচ্ছ কেয়া। কি বলে গেল ওগুলো? প্রচণ্ড আঘাতে ভেঙে পড়ে বাঁধন। কাঁদতে শুরু করে। নিজেকে ওর পাগল পাগল লাগে। টেনে ছিঁড়ে ফেলে পর্দাগুলো। গোলাপগুলো দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলে। ছেঁড়ার সময় গোলাপে থাকা কাঁটায় ছিঁড়ে ফুঁড়ে যায় বাঁধনের হাত। গোলাপের পাপড়ির মতোই টকটকে লাল রক্ত বেরোয় অনেক জায়গা থেকে। কাঁদতে কাঁদতে বসে পড়ে ছাদের কার্নিশে। কাছেই সেই নিশাচর ব্যক্তিটির বক্স থেকে এখনো ভেসে আসছে সেই গান, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। আজ বাড়িটা প্রায় খালি, প্রায় আত্মীয়রা চলে গেছে। শুধু স্বাধীনের কাজিনগুলো আছে এখনো। স্বাধীন ছোঁয়া ঘুম থেকে উঠে নামাজ আদায় করে। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই ছোঁয়ার হাত ধরে ফেলে স্বাধীন। শাড়ির ফাঁকে উন্মুক্ত কোমর ধরেই বলে, আজ তোর শাড়ি পরতে হবে না। আপাতত বাড়িতে যে কয়দিন বাইরে সবাই আছে সেই কয়দিন তুই সালোয়ার কামিজই পরবি। আর সবাই চলে গেলে আমার লক্ষ্মী বউ ছোঁয়া হয়ে শাড়ি পরবি, যাতে আমি বারবার নেশায় ডুবে যাই তোর এই শাড়ি পরা শরীরের ভাঁজে। এতদিন তোকে শাড়ি ছাড়া দেখেছি, এখন থেকে তোকে শাড়িতে আলাদা সাজে দেখতে চাই, যেন বারবার আমার মনে হয় এটা শাহরিয়ার স্বাধীনের বউ।
দুহাত দিয়ে ছোঁয়া ও স্বাধীনের গলা জড়িয়ে ধরে, তারপর স্বাধীনের মতোই ব্যঙ্গ করে বলে, তা এখন শাড়ি পরলে কি হবে শুনি? এখন পরবো না কেন? সাথে সাথেই স্বাধীন ছোঁয়ার ধরে রাখা উন্মুক্ত কোমরে চিমটি কেটে বলে। আউ! বলে ওঠে ছোঁয়া। এই যে এখন শাড়ি পরলে কি হবে বুঝতে পেরেছিস? এই শরীরগুলো তোর দেখা যাবে, আর আমি চাই না আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ তোর এসব সৌন্দর্য ভক্ষণ করুক। তুই যে বেহুশ, কাপড় কিছু ঠিক রাখতে পারিস না, তাই বাসায় মেহমান আসলে তোর শাড়ি পরা নিষেধ, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কিন্তু এত জোরে চিমটি কাটলে কেন? আমার বুঝি ব্যথা পাই না? শয়তান ছেলে একটা। মুখ ফুলিয়ে বলে ছোঁয়া। ছোঁয়ার গালে নিজের গাল ঘষে স্বাধীন। সেফ থাকার পরও হালকা দাড়ি ঘর্ষণ লাগে ছোঁয়ার গালে। চোখ মুখ খিচে ফেলে ছোঁয়া। এটা তোর আমাকে ফাঁকি দেওয়ার শাস্তি, রাতে শয়তানি করে আমি আসার আগেই ঘুমিয়ে যাওয়ার শাস্তি। তুই জানিস কত কষ্ট দিয়েছিস আমায়, কতক্ষণ তাকিয়েছিলাম তোর দিকে তুই জাগবি বলে। খুব তো আমার বুকে মিশে গিয়ে ঘুমাচ্ছিলি পাশের মানুষটাকে কন্ট্রোললেস করে। ছি, কি যা তা বলো তুমি। কখন আমি তোমার বুকে গিয়েছিলাম? ফালতু কথা একদম বলবে না, বুঝলে? এই ছোঁয়া নিজে থেকে কখনোই তোমার কাছে যায় না, বুঝলে? বলেই লজ্জায় মুখ নত করে ছোঁয়া, কারণ ও নিজেও জানে ঘুমের ঘোরেও গিয়েছিল স্বাধীনের বুকে, কিন্তু ও মানবে কেন? একদম মানবে না। বুকে ছিলি না বলছিস? একদম এভাবে বুকে মিশে গিয়েছিলি। বলেই ছোঁয়াকে এক ঝটকায় বুকে টেনে নিয়ে বলে স্বাধীন। স্বাধীনের বুকে আলতো আঁচড় দিয়ে ছাড়িয়ে নিয়েই দৌড়ে নিচে চলে আসে ছোঁয়া। এসেই জানতে পারে বাঁধন চলে গেছে। কোনো এক জরুরি কাজ পড়ে যাওয়ায় ফজরের সময় যখন শাহানা বেগম নামাজ পড়তে ওঠেন, তখন ওনাদের বলেই চলে যায় বাঁধন। এদিকে কেয়াও খুব চুপচাপ। স্বাধীনের ক্লাসে দাঁড়িয়ে আছে ছোঁয়া। প্রায় আধা ঘন্টা থেকে দাঁড়ানো সে। পাশেই কেয়া উসখুস করছে। অন্যদিন ছোঁয়া দাঁড়িয়ে থাকার সময় মন খারাপ করে মাথা নিচু করে থাকে, কিন্তু আজ রাগে ওর গা জ্বলে যাচ্ছে। এ কেমন ছেলে রে বাবা, নিজের বউ বলেও একটু খাতির নাই। ছোঁয়ার অপরাধ স্বাধীন বোঝানোর সময় প্রচন্ড ঘুম পাচ্ছিল ওর, তাই তো ভালো করে মনোযোগ দিতে পারেনি। আর তাই তো স্বাধীন প্রশ্ন করলে উত্তর দিতে পারেনি। কিন্তু তাই বলে এখনো ক্লাসে দাঁড় করিয়েই রাখবে ছোঁয়াকে? ওর ক্লাসে ঘুম ধরার কারণটা কি? আগে তো এমন হতো না। নিজে দোষ করে এখন আসছে শুধু ছোঁয়াকে শাস্তি দিতে। রাগে ফুঁসছে ছোঁয়া, কিন্তু ওর রাগের কারণ পুরুষটার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো লেকচার দিয়েই যাচ্ছে। আজ চাই বাড়িতে বোঝা বনে মজা, নিজে ঘুম নষ্ট করে নিজেই শান্তি দেওয়া হচ্ছে। শয়তান ছেলে, আজ এসো খালি মাগনা পিরিত দেখাতে। তোমার আদর করা আমি মিটিয়ে দিব। খুব তো ভালো ভালো কথা বলো, আর কলেজে এসে শুরু করেছো নিজের হিটলারগিরি। আমিও ছোঁয়া। মনে মনে এক পশলা বিড়বিড় করে ছোঁয়া, কিন্তু বিড়বিড় শেষে সামনে তাকিয়েই দেখে স্বাধীন ওর সামনে এসে দাঁড়িয়ে আছে। তোমার মনে মনে বকা বন্ধ হলে আজকের পড়াটা বুঝে নাও মিসেস ছোঁয়া, এত গাল পারতে হবে না। বলেই একটা ডেভিল মার্কা হাসি দেয়, যে হাসির মানে শুধু ছোঁয়া ছাড়া আর কেউ জানে না। আজব, এ ছেলে কি মন পড়তে পারে নাকি? কি করে বুঝলো আমি যে মনে মনে গালি দিচ্ছি? আবারও মনে মনে ভাবে ছোঁয়া। এবার ধমক দিয়ে ওঠে স্বাধীন। কি হলো বললাম না কল্পনা পড়ে করবে, আগে পড়া। সরি স্যার। চুপচাপ বলল ছোঁয়া, মুখটাকেও একেবারে চুপসে যাওয়া বেলুনের মতো করে রেখেছে। ছোঁয়ার এমন পরিস্থিতি দেখে মনে মনেই খুব হাসি পাচ্ছে স্বাধীনের। অন্য সময় তো খুব জ্বালাই স্বাধীনকে, আর এখন এমন ভীতু হয়েছে। খুব কষ্ট করে হাসি আটকিয়ে পড়াটা দেখিয়ে দিল। ও নিজেও জানে আজ ওর কপালে দুঃখ আছে। অনেক কাঠখড় পোড়াতে হবে আজ মহারানীকে মানাতে। চুপচাপ বসে আছে কেয়া। এ যেন ওর স্বভাব বিরোধী। কেয়া কলেজে এসেছে, মাঝখানে ক্লাসে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আর ছোঁয়াকে রাগাবে না? এটা সত্যি সপ্তম আশ্চর্য দেখার মতো বিষয়। ছোঁয়া বুঝতে পেরেছে ওর কিছু একটা হয়েছে। আজ নয়, গত কয়েকদিন ধরেই ও এমন দেখছে। সেদিন বাঁধনও ওভাবে না বলেই চলে গেল। আর এদিকে সেদিনের পর থেকে কেয়াও একদম চুপচাপ, কোনো কথা মনোযোগ দিয়ে শোনে না।
উত্তর দেয় না, কখনো চোখগুলো ফোলা ফোলা লাগে, মনে হয় যে এখনই কেঁদে এলো। এসব বুঝতে পারে ছোঁয়া। এই দুই লাইলি মজনুর মধ্যে যে কিছু একটা হয়েছে তা বুঝতেই পারছে ছোঁয়া। এবার হয়েছেটা কি তা জানতে হবে। এই কেয়া, চল আইসক্রিম খাবি? না রে, আমি খাবো না, তুই খেয়ে আয়, আমার ভালো লাগছে না। তাহলে চল ঝালমুড়ি খাই, কিছু তো খাবি। আমার কিছু খেতেই ভালো লাগছে না। কি হয়েছে আমায় বল। আমি জানি তোর কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে প্লিজ আমায় বল। আমি তোর সব থেকে ভালো বন্ধু না, বল। সেদিন বাঁধন ভাইয়াও ওভাবে চলে গেলেন, তারপর থেকে দেখছি তোরও মন খারাপ। কি হয়েছে লক্ষ্মীটি, প্লিজ আমায় বল। কেয়াকে নিচের দিকে ঘুরিয়ে বলল ছোঁয়া। সাথে সাথে কেয়া ছোঁয়াকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। মাঠের মধ্যে বসে এমন করে কেঁদে দেওয়ায় আশেপাশের অনেকেই ওদের দেখতে লাগলো। ছোঁয়া হতবাক, এ কেমন কেয়াকে দেখছেও। এত কঠিন পরিস্থিতি সামাল দিয়েও যে কেয়ার চোখে মুখে ও ভয় দেখেনি কোনো কান্না। আর আজ সেই কেয়া এমন করে কাঁদছে। ছোঁয়া তো ভাবতো এই মেয়ের বোধহয় চোখে কোনো জল নেই, সব বুঝি শুকিয়ে গেছে, কিন্তু আজ দেখছি ওর চোখে ভরা বর্ষা। এই মেয়ে কাঁদতে জানে, খুব কাঁদতে জানে। কেয়াকে উঠিয়ে নিয়ে লাইব্রেরির রুমে আসলো ছোঁয়া। ওখানে অনেকেই মজা দেখার জন্য জড়ো হচ্ছিল, তাই তো ওকে নিয়ে উঠে আসে ছোঁয়া। কি হয়েছে কেয়া, আমায় বল, আমি আছি তো তোর পাশে। কেন কাঁদছিস তুই? সোয়া, আমিও এতিম, তুইও এতিম, তবে কেন আলাদা আমাদের ভাগ্য? কেন আমার ভাগ্যটাও তোর মতো হলো না? কেন সব থেকেও আমি বঞ্চিত? কেন আমার চাচি তোর বড় মার মতো হলো না? কেন আমার জীবন এত অগোছালো? কোনো অভিভাবক, কোনো ছায়া, কোনো কিনারা নেই আমার। কেন আমি এতটা অসহায়, বলতে পারিস? পৃথিবীর সব মানুষ একরকম হয় না কেয়া। আমার বড় মা ফেরেস্তার মতো মানুষ, তাই বলে ইবলিশের মতো মানুষ যে পৃথিবীতে থাকবে না এমনটি নয়। আর কে বলেছে তোকে তুই অসহায়? আমি আছি না তোর সাথে? তুই তো আমার একমাত্র আপনজন সোয়া, কিন্তু আর কত যুদ্ধ করব আমি, বল? কত টিকে থাকার লড়াই করব? কতদিন এভাবে চলবে? কবে আমার লড়াই শেষ হবে? তোর আর লড়াই করতে হবে না কেয়া। বাঁধন ভাই তোকে খুব ভালোবাসে রে, উনি খুব ভালো ছেলে, তোকে সুখে রাখবেন। কিন্তু আমি যে ওনার যোগ্য নই রে, আমি ওনার অযোগ্য। প্লিজ তুই ওনাকে বলে দিস ক্ষমা করে দিতে আমায়। কেন এসব বলছিস তুই? তুই খুব ভালো মেয়ে, আর বাঁধন ভাইয়াও তোকে ভীষণ ভালোবাসে। তুই জানিস কিডন্যাপের ওই কয়টা দিন উনি সুযোগ পেলেই শুধু তোর কথা শুনতে চেয়েছেন। গভীর রাতে একাকী দেখা করেছেন উনি আমার সাথে। চাইলেই কত কিছু বাজে কাজ করতে পারতেন, কিন্তু কখনো বোন ছাড়া বাজে কোনো সম্পর্কে উনি তাকায় উনি আমার দিকে। এমন ছেলেকে না বলিস না প্লিজ। আমি কি বলেছি উনি খারাপ? উনি খুব ভালো মানুষ, আমি তো জানি, কিন্তু আমি ওনার যোগ্য নই। উনি অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন। আর আমার জীবনের একটা কালো অধ্যায় আছে, যা প্রতিটা রাতে স্লিপিং পিল ছাড়া ঘুমোতে দেয় না আমায়। ক্ষণে ক্ষণে জেগে ওঠে আমার সেই ব্যথা। কি হয়েছিল কেয়া, বল আমায়, আমি সব ঠিক করে দিব। প্লিজ বল। তোর এত কষ্ট অথচ আমায় বলিস না, বল প্লিজ। আজ বলতে পারবো না, তুই থাক, আমি মেসে যাব। খুব অস্বস্তি লাগছে আমার, থাক, বাই। বলেই একরকম এড়িয়ে ছোঁয়াকে রেখেই চলে গেল। এই কেয়া, থাম থাম বলছি। কিন্তু কেয়াও থামে না, ও চলে যায়। চোখের কান্না মুছতে মুছতে অল্পক্ষণের মধ্যেই চোখের আড়াল হয়ে যায়। হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে ছোঁয়া। কি হলো কিছুই বুঝল না। বাঁধন আর ছোঁয়ার মধ্য যে কিছু একটা হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারে ও। হয়তো কেয়াই সেদিন বাঁধনকে প্রত্যাখ্যান করায় ছেলেটা ওভাবে চলে গেছে। আমার বাঁধন ভাইয়ার সাথে কথা বলতেই হবে, মনে মনে ভাবে ছোঁয়া। আর একটা ক্লাস বাকি থাকতেই ছোঁয়া বেরিয়ে পড়ল কেয়ার মেসের উদ্দেশ্যে। মেয়েটা যেভাবে গেল নিশ্চিত এখনো রুমে গিয়ে কান্না করছে। কলেজের ছাত্র পা দিতাম দর্শনে মিলে ওর হিটলার বর শাহরিয়ার স্বাধীনের সাথে এমন ক্লাস ফাঁকি দিয়ে চুপি চুপি একা একাই বের হয়ে যাওয়া দেখে সামনে এসে দাঁড়ায় স্বাধীন। তীর্যক দৃষ্টিতে একবার আগাগোড়ায় পরখ করে নেয় ছোঁয়াকে, তারপর বলে, ক্লাস ফাঁকি দিয়ে এমন চুপি চুপি কোথায় যাওয়া হচ্ছে? তোর না ক্লাস আছে, আর কেয়া কই? ওকে দেখছি না। আসলে আমি কেয়ার মেসেজ আছি।
ও ও ওর অতীতের কথা মনে করে কাঁদতে কাঁদতে চলে গেছে। মেসে গিয়ে এখনো কাঁদছে হয়তো, তাই ওর কাছে যাচ্ছি। কেন, ওর আবার কি হয়েছে? আর বাঁধনেরও তো কোনো খোঁজ নেই। কিছু একটা হয়েছে ওদের মধ্যে। তুমি একটু বাঁধন ভাইয়াকে ফোন করে কাল আমাদের বাসায় ডাকো, ওদের সমস্যার সমাধান করতেই হবে। আচ্ছা ঠিক আছে। আর তোকে কি আমি ড্রপ করে দেব? না মানে একা একা যাবি? তিরস্কার নিয়ে তাকায় ছোঁয়া, তারপর মুখ অন্য দিকে ঘুরিয়ে বলে, তার আর কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারি। কারোর এত হেল্প আমার লাগবে না। কি ব্যাপার, মহারানীকে খুব রাগ করেছে? অনেক অভিমান? ঠিক আছে, রাতে আমি সব অভিমান দূর করে দেবো নে। মুচকি হেসে বলে স্বাধীন। থাক, এত আর নাটক করতে হবে না, এসব আমার একদম ভালো লাগে না। আমি গেলাম। তুই জানিস এমন রাগী লোকে তোকে আরো ভয়ানক সুন্দর লাগে। ইস, এটা কলেজ, না হলে এখন ইচ্ছে করছিল কন্ট্রোললেস হয়ে পড়ি, যা ইচ্ছে তাই করি। পথ কি ছাড়বে নাকি এখানেই নিজের লুচুগিরি শুরু করবে? আজ এরা ফালতু পাবলিক। বলেই স্বাধীনকে পাশ কাটিয়ে চলে যায় ছোঁয়া। লজ্জা পাওয়া ছোঁয়াকে দেখে স্বাধীন ও বাঁকা হাসে। ছোঁয়া গিয়ে দেখে কেয়া চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ফোলা ফোলা, দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে মেয়েটা। ছোঁয়া গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, তারপর অনেক চেষ্টা করে কেয়ার মন ভালো করার, কিন্তু সচরাচর যাদের মন খারাপ হয় না, হঠাৎ তাদের মন খারাপ হলে ভালো করাটা এতটাও সহজ নয়। চেষ্টা করেও কিছু বলে না কেয়া, তবে আসার সময় একটা চিঠি ধরিয়ে দেয় ছোঁয়ার হাতে। এটাও বলে যে তোদের সব প্রশ্নের উত্তর এই চিঠিতেই পাবি। এটা যেন বাঁধনকেও পড়তে দেওয়া হয়, কারণ নোংরা অতীতের কথাও বারবার সবাইকে মুখে বলতে পারবে না। চিঠিটা নিয়ে চলে আসে ছোঁয়া। এই চিঠিতে কেয়ার ঠিক কোনো গোপন নোংরা অতীতের কথা লেখা আছে তা জানার জন্য মনে প্রচুর আগ্রহ হয়। বাসায় গিয়েই ফ্রেশ হয়ে পড়তে বসে চিঠিটি, আর চিঠিতে যা লেখা আছে তা পড়ে গা শিউরে ওঠে ওর। এত যন্ত্রণা সহ্য করে এসেছে ওর কেয়া, চোখের কোণে জমা হয় অশ্রু। জীবন ঠিক কতটা কঠিন তা বুঝি বাবা মা না থাকা সন্তানরাই সব থেকে ভালো জানে। আমার দুর্ভাগ্য, আমিও সেই দলের। আমার বয়স যখন 6 বছর, তখন বাবা মা দুজনেই একটা দুর্ঘটনায় মারা যান। দুর্ভাগ্যক্রমে বেঁচে যাই আমি। হ্যাঁ, এটাকে দুর্ভাগ্যই বলবো, কারণ সেদিন বাবা মার সাথে আমিও মারা গেলে আজ এত লড়াই করে এ পৃথিবীতে বেঁচে থাকতে হতো না আমার। সেদিন আমাদের উঠোনে দুটো খাটিয়া রাখা হয়েছিল, একটাতে বাবার থেতলে যাওয়া দেহ, আর একটাতে মার রক্তাক্ত শরীর। রাতে ভীষণ ঝড় উঠেছিল সেদিন। আমাকে ঘরে ঘুমিয়ে রেখে বাবা আর মা বেরিয়েছিল আমাদের গোয়াল ঘরে। কি অবস্থা দেখতে! 3টে গরু বাঁধা ছিল, চালটাও খুব একটা মজবুত না, তাই তো দেখতে উঠেছিল বাবা মা। কিন্তু গোয়াল ঘরের কাছে যেতেই গোয়ালের সাথে বড় আম গাছটা উপড়ে পড়ে চালের ওপর। সেই সময় ওনারা চালের নিচেই ছিলেন। এত বড় গাছটা সহ চাল ভেঙে পড়ে ওনাদের মাথার ওপর। একটা গরুও মারা যায় চাপা পড়ে। সাথে আমায় এতেম করে চলে যায় আমার সুখের প্রদীপ দুটো মানুষ, যাদের ছাড়া পৃথিবীতে আমি একদম একা। একটা মেয়ে হয়, বাবা আমায় খুব ভালোবাসতেন। দুজনের চোখের মণি ছিলাম আমি। এতটুকু কষ্ট কখনো পাইনি। কিন্তু ওনারা চলে যাবার পর আমার দায়িত্ব পড়ে হাসিম চাচার ওপর। উনি আমার বাবার একমাত্র ছোট ভাই। চাচি খুব একটা ভালোভাবে নেননি ওনার সংসারে বাড়তি আমার বোঝা। যদিও আমার বাবার যা কিছু ছিল সবটাই চাচা দখল করে নেন, কিন্তু বিনিময়ে আমাকে একটুখানি ভাত আর মাথা গোজার ঠাইও দিতে ওনাদের গায়ে লাগতো। যাই হোক, অনাদরে অবহেলায় কখনো চাচির হাতের মারপিট খেয়ে বড় হতে লাগলাম আমি। কোনো কাজের এতটুকু ভুল হলেই চলতো চাচির হাত। কিন্তু আমি প্রচণ্ড জেদ করেও নিজের পড়াশোনাটা এগিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে আমি মাধ্যমিক দিলাম, বড় হলাম। চাচার কাছেও মনে হয় আমি বাড়তি বোঝা ছিলাম। দেখেও না দেখার ভান করতেন আমার ওপর হওয়া অন্যায়গুলো। চাচির বাড়ির কাজের লোকের চাহিদা মিটিয়ে বড় হলাম আমি, কিন্তু এতেও আমার কোনো আফসোস ছিল না। আমার খারাপ তখন লাগতে শুরু করে যখন আমার চাচাতো ভাই আমার দিকে বাজে নজর দিতে শুরু করে। সে আমার চাচার ছেলে হলেও আমার থেকে বয়সে বড়। লোকের মুখে শুনেছি বাবা মার বিয়ের অনেক বছর পর আমার জন্ম হয়, তাই তো চাচার ছেলে হারুনের থেকে আমি ছোট। তো প্রায় রাতে আমি বুঝতাম কে যেন আমায় বাজেভাবে ছোঁয়ে। তারপর একদিন এমন বাজে স্পর্শের মধ্যেই চোখ খুলে দেখলাম সে আর কেউ নয়,
আমারই আপন চাচাতো ভাই হারুন। আমি চাচিকে বলে দেবো বললে উনি আমায় মারার হুমকি দেন, আর আমায় রোজ রাতে দরজা খোলা রাখতে বলেন। সে রাতের মতো হারুন ভাই চলে গেলে সারা রাত ধরে কাঁদি আমি, একটুও ঘুমাই না সারা রাত। বাবা মাকে দোষারোপ করে করে কাঁদি। কেন এই নোংরা পৃথিবীতে ওনারা আমায় একা রেখে চলে গেলেন, যেখানে রক্ত রক্তকে চেনে না। আধা ভাঙা একটা টিনের ঘরে থাকতে দিয়েছিল ওনারা আমায়, আর আমার বাবার বাড়িটাতে ওনারা নিজেদের দখলে নিয়ে ব্যবহার করতেন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় আমার কলিজা কাঁপত, এই বুঝি হারুন ভাই আসলো, এখনই বুঝি বাজেভাবে স্পর্শ করলো আমায়। ভালো করে এঁটে দরজা লাগানোর পরও উনি কেমন করে চলে আসতেন, নোংরা নোংরা কথা বলতেন আমায়। বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করলে আমি বাধা দিলে মারতেন আমায়, রাগ করে চলে যেতেন। আমি পুরো রাত জেগে থাকতাম, প্রচণ্ড ভয়ে সবসময় গুটিসুটি মেরে বসে থাকতাম। হারুন ভাই কোন দিক দিয়ে আসে সেই পথ খুঁজতে গিয়ে পেলাম উনি আমার একটু ভাঙা টিনটা কেটে আরও খানিকটা বড় করেছেন, আর ওই দিক দিয়েই আসেন আমার ঘরে। এবার আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল। কতদিন আর নিজেকে এভাবে রক্ষা করব? তাই তো চাচিকে সব বললাম, কিন্তু উনি শুনে আমায় সান্ত্বনা দেওয়ার বদলে আমাকেই দোষারোপ করতে লাগলেন। বিষয়টা গোপনে সমাধান না করে অনয় বিনয় করে কাঁদতে লাগলেন। আমি নাকি ওনার ছেলের মাথা নষ্ট করেছি, আমার চরিত্রে দোষ আছে, ঘরের টিন ফাঁকা করে পরপুরুষ ভেতরে নেই, এমন আরও অনেক বিশ্রী কথা শোনাতে লাগলেন। পাড়ার মানুষ কেউ বিশ্বাস করলো, তারা ছি ছি করলো, আর কেউ বিশ্বাস করলো না। কিন্তু বিনিময়ে গোপনে একটু হা হতাশ ছাড়া আর কিছুই করলো না। চাচা ও চাচির কথা বিশ্বাস করলেন, রেগে গিয়ে উঠোনে পড়ে থাকা একটা চেলাকাঠ দিয়ে খুব মারলেন আমায়। আমার পিঠ জায়গায় জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে জামা ভিজে গেল। কাঁদতে কাঁদতে কখন জ্ঞান হারালাম মনে নেই। চাচাতো বোন হাফসা চাচার হাতে পায়ে ধরে থামিয়ে আমায় ঘরে এনে রাখলো। হাফসা আমায় ভালোবাসত, আমার কষ্ট অনুভব করত, কিন্তু চাচির ভয়ে বেশি সাহস দেখাতে পারত না। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে যখন জ্ঞান ফিরল তখন রাত, কিন্তু ভালো করে খেয়াল করে দেখি আবারও সেই বাজে স্পর্শ। ঘৃণায় গা গুলিয়ে উঠল আমার, কিন্তু বাজে স্পর্শটা আমার বুকের দিক থেকে আস্তে আস্তে গলায় আসলো। বাধা দেওয়ার মতো শক্তি আমি পাচ্ছিলাম না, তাও চেষ্টা করছিলাম। এক সময় তা আমার গলায় গিয়ে থামলো, আর প্রচণ্ড জোরে আমার গলা চেপে ধরলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার, চোখ বড় বড় হয়ে গেল। হারুন ভাই আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, খুব সাহস দেখিয়েছিলি না, এবার পেলি তো উচিত শিক্ষা। বলেছিলাম না আমার বিরুদ্ধে কথা বলে লাভ নেই। আমার শরীর মনে হয় এবার হাল ছেড়েই দেবে। চোখের সামনে বাবা মায়ের রক্তাক্ত মুখটা দেখতে পেলাম। চোখের কোণ বেয়ে পানি বেরিয়ে এলো। আমার অবস্থা খারাপ দেখে ভয় পেয়ে বোধহয় হারুন ভাই আমার গলা ছেড়ে দিলেন আর তাড়াতাড়ি চলে গেলেন। খুব কাশি আর শ্বাসকষ্ট শুরু হলো আমার। মৃত্যুকে যেন কাছ থেকে দেখলাম। সে রাতে তাড়াতাড়ি ঘুম এলো আমার। শরীরে অনেক ব্যথা, তাই ঘুম আসতে দেরি হলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শরীর নিয়ে আর দাঁড়ানোর জো ছিল না। বহু কষ্টে চাচির ঘরের দিকে যাচ্ছিলাম একটু খাবার চাইতে। গতকাল সকালে একটুখানি খেয়েছিলাম আমি, তারপর থেকে না খাওয়া। চাচির ঘরের কাছে যেতেই শুনি ফিসফিসানির শব্দ। কারো গোপন কথা শোনা উচিত নয় বলে চলে যাচ্ছিলাম, কিন্তু পরক্ষণেই কানে এলো আমার নাম। চাচি তার মায়ের কাছে বলছেন যে গতকাল আমার কথা উনি ঠিক বিশ্বাস করেছেন, কারণ উনি জানেন আমি মিথ্যা বলি না। আর তাই তো হারুন ভাইয়ের জীবন থেকে আমাকে সরাতে উনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে চান, কারণ উনি চায় না ছেলের কোনো কুকীর্তির জন্য আমার মতো অনাথ মেয়েকে কেউ বউ বানাতে। তাই তিনি ওনার মাকে বলছিলেন যেমনই হোক একটা বর আমার জন্য জোগাড় করতে। খুব তাড়াতাড়ি উনি আমায় বিদায় করতে চান। চোখ ভরে জল এলো আমার। হায়রে দুনিয়া, কখন কার ভাগ্যে কী হয় বলা মুশকিল। যেখানে আমার বাবা মার কত স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আর সেখানে চাচি আমায় যেমন তেমন পাত্রের হাতে বিদায় করতে পারলেই বাঁচে। তবে তারপরও একটা কারণে স্বস্তি পেলাম। প্রতিদিন যে নোংরা ছোঁয়ার থেকে বাঁচতে ভয়ে ভয়ে আমি বেঁচে আছি, সেটা তো অন্তত দূর হবে।
প্রতিদিন এমন নোংরা ছোঁয়া নিয়ে গা ঘিন ঘিন করার চেয়ে স্বামী যেমনই হোক তাকে নিয়ে সংসার করব। পড়াশোনা না হবে না হোক। একদিনের মাথায় চাচি একটা বর জোগাড় করে বিয়ে দিলেন আমায়। আমি এখনও আমার বরকে দেখিনি। আমাকে সাজানোর সময় চাচাতো বোন হাফসা চাচির সাথে তর্ক করে আমার মায়ের কিছু গয়না এনে পরিয়ে দেয়। যদিও চাচি এতে ওকে আর আমাকে দুজনকেই অনেক কথা শোনায়। বিদায়ের সময় ধরে কাঁদার মতো কেউ ছিল না আমার। সব জায়গায় দেখছি বউ বিদায়ের সময় মা বাবা খালা ফুপু কতজনকে ধরে কাঁদে, কিন্তু আমার দুর্ভাগ্য কাঁদার মতো কেউ নেই আমার। কিন্তু হাফসার চোখে পানি টলটল করছিল, কিন্তু ও চাইতো যে আমি এই দোজক থেকে বেরোই। তাই তো বেশি কাঁদিনি মনে হয়। স্বামী নামক মানুষটার হাত ধরে আমি বেরিয়ে আসলাম আমার নতুন ঠিকানায়। এতটা পড়ে চোখের পানি মুছল ছোঁয়া। সবসময় দুষ্টুমি করা হাসি খুশি মেয়েটার জীবনে এত এত যন্ত্রণার গল্প লুকিয়ে রেখেছিল যে এটা ভাবতেও অবাক লাগে। কতটা কষ্ট সহ্য করেছে ও। এই মুহূর্তে কেয়ার কাছে যেতে খুব ইচ্ছে করছে, জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে ছোঁয়ার। চোখের পানি মুছে চিঠিটা বাকি অংশ পড়ার জন্য হাতে নিতেই শাহানা বেগমের ঘর থেকে ডাক পড়ল ছোঁয়ার। চিঠিটা ভাঁজ করে লুকিয়ে রেখে ও গেল শাহানা বেগমের ঘরে। চারিদিকে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। শাহানা বেগমের কাছে গিয়ে দেখলো উনি সুতো দিয়ে উলের সোয়েটার বুনছিলেন। ছোঁয়ার চোখ মুখ দেখে বুঝে গেলেন কিছু একটা হয়েছে মেয়েটার। কি হয়েছে রে মা, তোর চোখ মুখ এমন লাগছে কেন? কিছু হয়নি বড় মা, কেন ডাকছিলে আমায়? আগে বল তোর কি হয়েছে, আমার কাছে লুকোচ্ছিস? ছোঁয়া শাহানা বেগমকে জড়িয়ে ধরল। তুমি এত ভালো কেন বড় মা? তুমি যদি এমন না হতে তবে কোথায় ভেসে যেতাম আমি? হয়তো কোনো এতিমখানায় ঠাঁই হতো আমার, নয়তো কোনো আস্থা করে। সেই ছোটটি থেকে তুমি আমায় মানুষ করেছো। কেন সবাই তোমার মতো ভালো হয় না বড় মা? কেন চারিদিকে মানুষের জীবনে এত কষ্ট? কাঁদে ছোঁয়া। এতক্ষণে চেপে রাখা কান্না এবার ঝরঝর করে বেরোয় ওর চোখ থেকে। কি হয়েছে ছোঁয়া মা তোর? কি সব বলছিস তুই? তুই এতিমখানায় থাকবি কেন? তুই আমার মেয়ে, এবাড়ির সন্তান, এ বংশের রক্ত। তুমি সত্যি অসাধারণ বড় মা। অনেকেই পারে না জায়ের সন্তানকে এমন আপন করে নিতে। তাই তো কত শিশু কত অনাদরে অবহেলায় বড় হচ্ছে। আমি তোমাকে খুব ভালোবাসি বড় মা, অনেক ভালোবাসি। তুই যে আমায় ভালোবাসিস তা কি মুখে বলতে হবে রে? আগে বল কার কষ্ট দেখে আমার পাগড়ির এমন কান্না পাচ্ছে? এমন সময় বাড়ি আসে স্বাধীন, আর শাহানা বেগমের ঘর থেকে ছোঁয়ার কান্না মিশ্রিত কথা শুনে বেচারা ভয় পেয়ে যায়। নিশ্চিত ক্লাসের ওই ঘটনাও কেঁদে মাকে বলছে, এই মনে করে চুপি চুপিও নিচের রুমে চলে যায়। পেছনের দিকে আর ফিরেও তাকায় না। তারপর ছোঁয়া শাহানা বেগমকে কেয়ার কিছু কিছু ঘটনা খুলে বলে। ও চাচির চাচার আচরণ, মেয়েটার উপর হওয়া অত্যাচার সব শুনে শাহানা বেগমেরও চোখে পানি চলে আসে। তারপর উনি বলেন, তুই কেয়াকে বলবি আর মেসে থাকতে হবে না। ও যেন তাড়াতাড়ি মেসের পাট চুকিয়ে আমাদের বাড়িতে চলে আসে। এটা বড় মার কথা। মেয়েটা কখনো পরিবারের ভালোবাসা পায়নি। এত কষ্টের যার জীবন, তার পাশে ভালো একটা পরিবেশের দরকার। আর ওকে আমাদের বাসায় এনে তোর রুমটা দিয়ে দিস, এখানেও ভালো থাকবে। এত ঘর আমাদের পড়ে আছে, তোর বড় আব্বুর ব্যবসার টাকা, তোর বাবার রেখে যাওয়া প্রপার্টি, আবার স্বাধীনও চাকরি করছে। কে খাবে এত কিছু? আমাদের কম কিসে? একটা মেয়েকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য ইনশাল্লাহ আমাদের আছে। এত কষ্ট বুকে রেখে মেয়েটা ওভাবে একা একা লড়াই করবে তা হয় না। আমাদের বাড়িতে ও ভালো থাকবে। কিন্তু বড় মা, ও যা মেয়ে, আমি বললে আসবে বলে মনে হয় না। তুমি নিজে বললে হয়তো আর শুনতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতে যাব না তোর সাথে। দেখি কেমন না এসে থাকতে পারে। এবার তুই যা, অজু করে মাগরিবের নামাজটা পড়ে নে, মন ভালো লাগবে। আচ্ছা বড় মা।
বলেই বেরিয়ে আসে ছোঁয়া। নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন পড়ে বসে থাকে। এবার সত্যিই মনে হয় মনটা হালকা লাগছে। অনেক বোঝা মাথা থেকে নামলে যেমন পাতলা লাগে, কোরআন পড়ার পর ওর নিজেরও তেমন লাগছে। এবার উঠে রাতের খাবার গরম করতে চায়। এদিকে স্বাধীনের সাথে ওর আর দেখাই হয় না। বাইরে থেকে স্বাধীন এসেছে বুঝতে পেরে ও আর স্বাধীনের রুমের আশেপাশেই যায় না। খাওয়া দাওয়া শেষে নিজের আগের রুমে এসে ঘুমিয়ে পড়ে ছোঁয়া। চিঠিটা স্বাধীনের রুমে আছে, তাই বাকিটা পড়াও হয় না। খাবার টেবিলেও একটা কথাও বলেনি স্বাধীনের সাথে। রাত ঠিক কতটা জানা নেই। ঘুমের মাঝে ছোঁয়া কারো দুই বাহুর বন্ধনে আবিষ্কার করে। তৎক্ষণাৎ ওর মাথায় কেয়ার চিঠির কথা স্পষ্ট হয়। ঘুমের মধ্যে মনে হয় কে যেন ওকে গভীরভাবে বাজে স্পর্শ করছে। ওর মনেই থাকে না ও বিবাহিত। সপাট করে স্বাধীনকে ধাক্কা মারে ছোঁয়া। তারপর ছটফট করতে করতে বলতে থাকে, ছাড়ো ছাড়ো আমায়, খবরদার ছবে না আমায়, আমি কিন্তু চিৎকার করব। হঠাৎ ছোঁয়ার এমন আচরণে চমকে যায় স্বাধীন। মেয়েটা এমন করছে কেন? ও তো এমন করে না। ছোঁয়া, এই ছোঁয়া, জান এমন করছিস কেন? কি হয়েছে তোর ছোঁয়া? বুঝতে পারে ছোঁয়া ওটা ওর ভ্রম ছিল। ওর পাশে বাজে স্পর্শ করার মতো কেউ না, বরং ওর স্বামী স্বাধীন শুয়ে আছে। তাই তো চুপ করে যায় ছোঁয়া। কি হয়েছে জান? তুই কাঁদছিলি দেখলাম মার ঘরে। তুই কি কলেজের ব্যাপারটার জন্য খুব কষ্ট পেয়েছিস? আমি সরি রে, আসলে তোর পড়ায় মনোযোগ নেই দেখে আমার মাথা ঠিক ছিল না। প্লিজ রাগ করিস না। এতক্ষণে ছোঁয়ার কলেজের ঘটনা মনে পড়ে। সাথে সাথেই স্বাধীনের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে করতে বলে, কেন এসছো তুমি এখানে? হ্যাঁ, টিচার হয়ে ছাত্রীর ঘরে আসতে লজ্জা করে না? তাও আবার পাশে শুয়েছো। যাও বলছি আমার রুম থেকে। তুমি স্যার আর আমি ছাত্রী, বেরো। আরো বেশি করে জড়িয়ে ধরে স্বাধীন। একদম ছাড়বো না। এটা যেই সেই ছাত্রী নয়, একেবারে আমার ব্যক্তিগত ছাত্রী। একবার ধরেছি, জীবনেও আর ছাড়ছি না। তাহলে অমন করো কেন আমার সাথে? সবার সামনে আমার বুঝি লজ্জা করে না? এই, তুমি যাও তো আমার ঘর থেকে। আমি যা করি সব তোর ভালোর জন্যই করি। পড়াশোনায় মনোযোগ না দিলে ভবিষ্যতেও আরও এমন করব। বলেই একদম বুকের সাথে মিশিয়ে নিল ছোঁয়াকে। তাই ছোঁয়াও পারল না বেশিক্ষণ দূরে থাকতে। একদম গুটিয়ে গেল বিশ্বস্ত প্রিয় মানুষটার বুকের মাঝে, আবদ্ধ হলো বাহু ডোরে। জীবনের নতুন অধ্যায়ে পা দেই আমি, সম্পূর্ণ অপরিচিত বৈধ পুরুষের হাত ধরে। তখনও আমি তার মুখটা ভালো করে দেখিনি, তবে তার আচার ব্যবহার দেখে মনে হচ্ছে সে সঠিক জ্ঞানে নেই। সঠিক জ্ঞানে থাকলে একটা স্বামী তার সদ্য বিবাহিত স্ত্রীকে এমন টানতে টানতে হিড়হিড় করে আনত না। বরযাত্রী বলতে শুধুমাত্র দুজন। একজন নাকি সম্পর্কে আমার মামা শ্বশুর হন, উনি বিয়েটা দিয়েছেন আমার সাথে। আবার আমি সালাম দিলে আমার হাতে 200 টাকা দিয়েছেন। আরেকজন আমার স্বামীর বন্ধু, তাকেও খুব একটা সুবিধার মনে হলো না আমার। কেমন করে যেন তাকাচ্ছিল আমার দিকে, যেন চোখ দিয়েই গিলে খাবে। খুবই নোংরা সে চাউনি। পাশের গ্রামে হওয়ায় হেঁটেই আসলাম আমরা। মাঝপথে এসে আমার মামা শ্বশুর বিদায় নিয়ে চলে গেলেন। ওখানেই নাকি ওনার বাড়ি, আর বললেন বাড়িতে গিয়ে আমাদের জন্য রাতের খাবার আজ ওনার বাসায় থেকে কারো মাধ্যমে পাঠিয়ে দেবেন। রাত প্রায় 2:30টার দিকে আমাকে নিয়ে উনি উঠলেন একটা ভাঙা টিনের দোচালা ঘরে। বাড়ি বলতে শুধু ঘরটা ছাড়া আর কোনো চিহ্ন নেই। একটা কারেন্টের বাল্ব ঝুলছিল চালাটার সাথে। উঠোনে থাকতেই ওনার বন্ধু ওনাকে সুরুজ বলে ডাকলেন। তখন বুঝলাম ওনার নাম সুরুজ। তারপর উনি বিদায় নিয়ে চলে গেলেন, সাথে বিড়বিড় করে কি যেন অনেকক্ষণ বলে গেলেন। বৈদ্যুতিক আলোয় আমি ওনার মুখ দেখলাম। শ্যামলা বর্ণের পুরুষটি, দেখতে খুব একটা খারাপ না। আমাকে ঘরে গিয়ে বসতে বললেন। আমি ওনার কথা মতো ঘরে গিয়ে বসলাম। ঘরের মধ্যে আসবাব বলতে একটা মাঝারি সাইজের কাঠের চৌকি খাট আর একটা টেবিল, তার নিচে কিছু পুরনো হাঁড়ি পাতিল। ঘরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দড়ি টাঙানো, তাতে কিছু কাপড় চোপড় ঝুলিয়ে রাখা। চুপচাপ বসে আছি আমি। তারপর একজন হালকা বয়সী ছেলে এসে খাবার দিয়ে চলে গেল। আমি উঠে খাবারগুলো প্লেটে বেড়ে রাখলাম, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও ওনার কোনো খোঁজ পেলাম না। শেষে আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে ঘরে
কারো জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দে ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে দরজার কাছে যেতেই উনি আমার নাম ধরে ডাকলেন, কেয়া কেয়া বলে। ভেতরে ভেতরে একটা ভালো লাগা কাজ করলো। উনি আমার নামও জানেন বলে। শাড়ির আঁচল দিয়ে ভালো করে ঘুমটাটা দিয়ে আমি দরজা খুলে দিলাম। হস্তদস্ত হয়ে উনি ঘরে ঢুকেই আমায় বললেন আমার হাতের চুড়িটা খুলতে। চুড়িটা আমার মায়ের। আমি ওনাকে বললাম কি করবেন। উনি আমার ওপর ধমক দিয়ে বললেন যা বলছি তাই করো। আমিও ভয়ে ভয়ে বালা জোড়া খুলে দিলাম ওনার হাতে। সাথে সাথেই উনি খুশি হয়ে বেরিয়ে চলে গেলেন। আমায় বললেন ঘুমিয়ে যেতে। বুক ফেটে কান্না এলো আমার। একটা মেয়ে কত স্বপ্ন দেখে এই কাঙ্ক্ষিত বাসরাত নিয়ে, কিন্তু আমি যার জন্য এত স্বপ্ন নিয়ে অপেক্ষা করছি সেই স্বামী এসে একটিবার ফিরেও দেখলো না আমার দিকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম আমি। পরদিন ঘুম ভাঙতে একটু দেরি হলো, প্রায় সকাল 8টা বেজে গেছে, কিন্তু বুঝলাম উনি এখনো আসেননি। উঠে বাইরে এলাম আমি। চারদিকটা একটু ভালো করে দেখলাম। কোনো একটা ফাঁকা জায়গায় একটা টিনের ঘর, চারপাশে আশেপাশে কোনো বাড়ি দেখা যাচ্ছে না, শুধু ঝোপঝাড় ছাড়া। তখন আমি বুঝলাম এটা আমাদের এলাকার তালপুকুর। লোকমুখে প্রচলিত আছে, খুব ভয়ঙ্কর জায়গা এটা। ছোটবেলায় অনেক গল্প শুনেছি এই এলাকা নিয়ে। এর থেকে কিছুটা দূরেই হিন্দুদের পুরনো শ্মশান। আমাদের ওখানে একে অন্যকে ভয় দেখাতাম তালপুকুরে কথা বলে, আর সেই তালপুকুরে আমি সারা রাত একাই ছিলাম। এখন যখন জানতে পারলাম তখনই খুব ভয় হতে লাগলো আমার। তাড়াতাড়ি আবার ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। এভাবে বসেই থাকলাম অনেকক্ষণ। এদিকে বেলাও অনেক হয়ে গেল, কিন্তু ওনার কোনো দেখা নেই। আমার প্রচণ্ড ক্ষুধাও লাগতে লাগলো। গতকাল দুপুর থেকে আমি না খাওয়া। তখন টেবিলের ওপর গত রাতে ওই বাড়ি থেকে আসা খাবারের কথা মনে পড়লো। উঠে গিয়ে দেখি ভাত আর সাথে মলা মাছের চচ্চড়ি আর ডাল, কিন্তু গতকালের হয় ডালটা গন্ধ হয়ে গেছে, আর সাথে ভাতও কিছুটা নরম হয়ে গেছে। এদিকে বেলাও প্রায় 12টা বাজতে চলল। ওনার দেখা নাই। ক্ষুধার চোটে আমি ওই গন্ধ হয়ে যাওয়া ভাত তরকারি খেলাম যতটা পারা যায়। আমাকে তো বাঁচতে হবে, তাই তো যা খেয়েই হোক নিজেকে শক্ত রাখতে হবে। বিকেলে 4টার দিকে উনি বাড়িতে আসলেন, হাতে কিছু বাজার। আমি উঠে গিয়ে বাজারগুলো নিয়ে রান্না করার জন্য, আর উনি বিছানায় এলিয়ে পড়লেন ঘুমানোর জন্য। আমি বাইরে ভাঙা একটা মাটির চুলো দেখেছিলাম, মনে হয় কতদিন ধরে মেরামত হয়নি। ওটাই ঠিক করে রান্না বসালাম। ভাত আর আলু ভর্তা, ডাল রান্না করলাম। রান্না হতে হতেই মাগরিবের আজান দিয়ে দিল। আমি আস্তে আস্তে উঠে ওনাকে ডাকলাম, যদিও লজ্জা লাগছিল। এর মাঝে ওনার সাথে আমার খুব একটা কথা হয়নি। উনি উঠেই রেগে গেলেন আমার ওপর। আমি ভয়ে চুপ করে থাকলাম, কিন্তু এবার উনি যা বললেন তাতে আমি আর চুপ থাকতে পারলাম না। মায়া শোন, রাতে সাজগোজ কইয়া থাকবা একদম পরিপাটি। আমার কিছু বন্ধু আসবো, আনন্দ দিতে হইব তাদের। কি সব বলছেন আপনি? আপনি আমার স্বামী, আমি আপনার বন্ধুদের আনন্দ দিতে সাজবো কেন? এমন করে বলতেছো যেন কচি খুকি তুমি। ঠিকই তো আগেই পরপুরুষ ঘরে নিয়ে থাকতা, এখন সতী সাধো। আর আমার বন্ধুগর বেলা সতীগিরি। শোনো, এমনি তোমার মতো বেহুদা মেয়ে মানুষে বিয়া করিনি। আমি যা কই সব মাইনা চলতে হইব। দেখুন, আপনি যা শুনেছেন সব মিথ্যা, সব চাচির চক্রান্ত। আমি এমন নই, আর আমি আপনার বিয়ে করা স্ত্রী। আপনি কি করে আপনার বন্ধুদের আমার কাছে পাঠাতে পারেন? এসব পাপ। হাজারা জ্ঞান দিতাই শোনা তো। মায়া মানুষের এত জ্ঞান ভালো লাগে না। আর এমনিতেও তোমারে বিয়াই করছি তো এর লেগা। আগে টাকা দিয়া মাইয়া মানুষের কাছে যাওয়া লাগতো, আর এখন ঘরেই পামু। সেই সাথে শালার বন্ধু বান্ধবগর কাছে থেকেও কিছু রোজগার করা যাবো। আমাকে দুজনে খুব ভালো মতো চলে যাবো। ছি, কি নোংরা মন মানসিকতা আপনার। কত নিচু মনের মানুষ আপনি। কি করে নিজের স্ত্রী সম্পর্কে এমন ভাবতে পারেন? প্লিজ এমন করবেন না। বাবা মা না থাকা এতিম মেয়ে আমি। একটু ভালো করে বাঁচতে দিন আমায়। আপনি দিনে একবার খাবারের জোগাড় দিতে পারলে একবারই খাবো, না হলে না খেয়ে থাকবো। তাও অন্তত এমন অবিচার করবেন না আমার সাথে। খুব সুন্দর সুখের সংসার করব আমরা। এই রাখতো তোমার নীতি কথা, এগুলো আমার পেট ভরবো না। আমার সেই টাকা, অনেক টাকা। এমনি রাতে জুয়ায় হারছি মেলা টাকা,
তাতে আবার আসছো জ্ঞান দিতে। এই টাকাগুলো না আমার তুলতে হইব এদের কাছ থেকে। বেশি কথা বলে কিন্তু হাত উঠবে। আপনিও শুনে নিন, আপনি যা চাচ্ছেন তা কিছুতেই পূরণ হতে দেব না আমি। সাথে সাথেই উনি এসে আমার চুল ধরে মারতে লাগলেন। এক হাতে আমার চুলের গোছা, আরেক হাতে ইচ্ছে মতো চড় থাপ্পড় দিতে লাগলেন। তারপর জোরে বিছানায় আমায় ঠেলে ফেলে আমার শাড়ি টেনে পুরোটাই খুলে ফেললেন। জানোয়ারের মতো আমার গায়ের উপর পড়ে ইচ্ছে মতো আঁচড় কামড় দিতে লাগলেন আমার শরীরে। যন্ত্রণায় ছটফট করতে থাকি আমি। এমন সময় ওনার ফোনে কেউ কল দেয়ায় বিরক্ত হয়ে মুখে একটা বিশ্রী গালি দিয়ে উঠে গেলেন আর আমায় শাসিয়ে গেল তৈরি হয়ে থাকতে। দরজা বাইরে থেকে লাগিয়ে উনি চলে গেলেন। একা একা কাঁদতে থাকলাম আমি। যেখানে বিয়ের প্রথম রাত, প্রথম দিন স্বামীর ভালোবাসায় আদরে ভরে থাকার কথা ছিল, সেখানে আমার কপালে শুধুই দুঃখ। কিন্তু একটা জিনিস বুঝে গেলাম আমি, সামনে আমার ওপর আরো ভয়ানক কিছু আসতে চলেছে। আর তাই আমার দুর্বল হলে চলবে না। আমি দুর্বল হলে অনেক কিছু হারাতে হবে আমার। আর যেহেতু আমার পাশে দাঁড়ানোর কেউ নেই, তাই আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই তো রান্না করার সময় যে বড় বটিটা ছিল ওটা এনে নিজের কাছে রাখি, আর না ঘুমিয়ে বসে থাকি নিজের ভাগ্যের পরিণতি দেখতে। রাত হয়ে যায়। এখন আর কল্পিত ভূতের ভয় আমার লাগে না। এখন মানুষ নামক দৈত্যের ভয় ভীত আমি। প্রায় 10টার দিকে বাইরে কিছু লোকের কথা শুনতে পেলাম, আর আমি আরো বেশি সচেতন হলাম। দরজা খুলে প্রথমেই প্রবেশ করলো আমার স্বামী নামক অমানুষ, তারপর ওর সেই বন্ধু যে বিয়ের রাতে বাজেভাবে দেখছিল আমায়। আরো 2জন ঢুকলো ওদের সাথে। সুরজ নামে আমার স্বামী বলল, আরে ওই তো জায়গায় আছে আমার জন্য। দেখছিস কত লক্ষ্মী বউ আমার। এখন আমার টেস্ট করা হয় নাই। তোদের মধ্যে কে যাবি আগে ক? বেশি টাকা কিন্তু দিতে হইব তার। খবরদার, আর এক পাও কেউ আগাবে না, একেবারে কোপ মেরে কেটে ফেলবো। দূরে থাকো সবাই। এই মায়া কি করতেছোস? তখন দেওয়া ওষুধ বুঝি কম হয়েছে? ফেল, ওইটা হাত থেকে ফেল, নাহলে কিন্তু খবর আছে তোর খামতি মাগি। এক পা এগিয়ে দেখেন কি করি। কিছুতেই আমি আপনাদের উদ্দেশ্য সফল হতে দেব না। আগে আপনাদের কোপাবো, পরে নিজেকে। কিন্তু তবুও আমি এসব করব না। আমার স্বামী তবুও আমার দিকে এগোতে লাগে আমার হাত থেকে বটিটা নেয়ার জন্য। আর তখনই এক কোপ দেই ওনার ডান বাহু বরাবর। রক্ত গল গল করে বেরোতে থাকে ওনার পেশি থেকে। বাকি 2জন ভয়ে দৌড় দেয়, আর ওর বন্ধু ওকে ধরতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে আমি পালাই ওখান থেকে। রাতের আধারে তালপুকুর, শ্মশান সবকিছুর ভয় তুচ্ছ করে পালাই আমি। তারপর ভাবি কোথায় যাব? চাচির বাড়ি। কিন্তু ওখানে গেলে এমনিতেই আমি বোঝা। তারপরও এমন কাণ্ড করেছি শুনলে চাচি আমায় ঘাড় ধরে বের করে দেবেন। তার থেকে অন্য কোথাও যেতে হবে আমার। কিন্তু আমার এসএসসি পাশের আর ইন্টারের সার্টিফিকেট, কাগজপত্র আনতে হবে, কারণ জীবনে বাঁচতে হলে আমায় লেখাপড়া করতেই হবে। তাই তো চাচির বাড়ি যাই আমি। তারপর গোপনে যেই রাস্তাটা দিয়ে হারুন ভাই আমার ঘরে ঢুকতো ওটা দিয়ে ভেতরে ঢুকি আমি। আর নিজের যেটুকু কাপড় চোপড় ছিল সেগুলো একটা ব্যাগে ঢুকিয়ে কাগজপত্রগুলো নেই। তারপর ওখান থেকে বেরিয়ে আসি আমি জীবনের সম্পূর্ণ আলাদা ঠিকানায়, যেখানে কেউ নেই আমার সাথে। সম্বল বলতে গলায় মার একটা মোটা হার আছে, যেটা অনেক ঝগড়া করে হাফসা চাচির কাছ থেকে নিয়ে দিয়েছে। আর সুরুজও মনে হয় কাপড়ের নিচে থাকায় খেয়াল করেনি। আর আছে সুরুজের মামার দেয়া 200 টাকা। কিন্তু কোথায় যাব ভাবতেই মাথায় আসে বিউটি আপার কথা। উনি আমাদের গ্রামেই থাকেন আর আমায় খুব স্নেহ করেন। আমি বিউটি আপার বাড়িতে যাই। আপা ডিভোর্সি ছিলেন, তাই একাই থাকতেন। আমি দরজায় বেশ কয়েকবার ডাকতেই উনি খুলে দেন। পুরো ঘেমে একাকার। আমায় দেখে এভাবে উনি অবাক হয়ে যান। পরে আস্তে আস্তে আমি ওনাকে সবটা খুলে বলি। আপা শুনে আমায় সাহস দেন আর আমায় বলেন রাতের মধ্যেই ঢাকায় চলে যেতে। যেহেতু সুরুজকে আমি কোপ মেরেছি, তাই ওর কোনো ভালো মন্দ কিছু হয়ে গেলে পুলিশ কেস হয়ে যাবে, আর দিন হয়ে গেলে লোক জানাজানি হয়ে যাবে আমি এখানে আছি। তাহলে অবস্থা আরও খারাপ হতে পারে। বিউটি আপার রাতেই আমায় গোসল করালেন, তারপর ভাত খেতে দিলেন। টেনশনে আর ভয়ে ক্ষুধা হারিয়ে গিয়েছিল আমার, তবুও আপার জোড়াজড়িতে খেতে হলো। তারপর উনি ওনার বিছানায় ঘুমোতে বললেন আমায়। শেষ রাতে 4টার দিকে আপা আবার ডেকে তুললেন আমায়। তারপর নিয়ে স্টেশনে আসলেন আর ঢাকায়
ট্রেনে তুলে দিলেন আমায়। সাথে একটা ঠিকানা দিলেন ওনার এক বান্ধবীর, যে গার্মেন্টসে কাজ করে। ওনার কাছে বিউটি আপার নাম বলে সাহায্য নিতে বললেন। অবশেষে ঢাকা আসি আমি। আসার সময় বিউটি আপা কিছু টাকাও দিয়েছিলেন। উনি দর্জির কাজ করতেন, তা থেকে রোজগার করে নিজের আর অসুস্থ মায়ের খরচ চালাতেন। একদম নতুন শহরে একা আমি চলে আসলাম। তারপর অনেক ঠোকর খেয়ে, অনেক জায়গায় ঘুরে, কখনো না খেয়ে থেকে মানুষের অবহেলা পেয়ে আজ আমি এ জায়গায়। এখন আমি সবচেয়ে ভালো জীবন পেয়েছি। টিউশনি করি, হাতের কাজ করি, যা পাই কলেজ খরচ, মেস ভাড়া দিই, হাতে কিছু থাকলে খাই, নয়তো পানি খেয়ে শান্তির ঘুম ঘুমাই। তবে খাবার কিনতে না পারলেও স্লিপিং পিল কেনার টাকা আমার রাখতে হয়, নয়তো আজও সেই অতীতের বাজে স্পর্শ আর ভয়াবহ রাতের কথা মনে করে ভয়ে কুকিয়ে যাই আমি। এখন তোমরাই বলো, কি করে এমন জঘন্য অতীত নিয়ে আমি বাঁধনের মতো পবিত্র মানুষের সামনে দাঁড়াবো, যেই চুলে উনি ডুবে যেতে চেয়েছেন। একদিন এই চুলেরই গোছা ধরে কেউ বেদম মেরেছে আমায়। আমি কি করে ভুলবো যখন উনি মুগ্ধ হয়ে আমার চুল ছোবেন? বিশ্বাস কর, আমার মনে হবে এই বুঝে খপ করে ধরে আঘাত দেবেন। আমি কোনো অনুভূতি পাবো না ওনার ভালোবাসায়, বরং উনি কষ্ট পাবেন। উনি পবিত্র আর আমি কলঙ্কিত, উনি পরিশুদ্ধ আর আমি নোংরায় ভরা। তাই তো আমার এই নোংরা জীবনে আমি কাউকে জড়াতে চাই না। চিঠিটা পড়ে চোখের পানি মুছল বাঁধন। ছোঁয়া আজ সকালে পুরো চিঠিটা পড়ে বাঁধনকে ডাকে ওদের বাড়ি। তারপর বাঁধন আসলেই এগিয়ে দেয় চিঠিটা পড়তে। নয়ন ভরা জল নিয়ে চিঠিটা পড়ে বাঁধন। ছোঁয়া আস্তে আস্তে বাঁধনের কাছে এসে হাতে হাত রেখে বলে, আপনি কিছু বলবেন না ভাইয়া? বলবো, তবে এখানে নয়। যা বলবো তা ওর সামনেই বলবো। চল, আমরা এক্ষুনি কেয়ার কাছে যাব। আচ্ছা ভাইয়া চলুন, তবে প্লিজ ভাইয়া অভাগীটাকে কোনো দোষ দেবেন না, প্লিজ ভাইয়া। ওকে একটা সুস্থ সুন্দর জীবন দিন, এসব অতীতের জন্য ওকে ছেড়ে যাবেন না। ছোঁয়া, তুমিও কি পাগল হলে? আমার কি করা উচিত তা আমি ভেবেই নিয়েছি। এখন চলো আমার সাথে। আচ্ছা ভাইয়া চলুন। বলেই ছোঁয়া আর বাঁধন কেয়ার মেসের দিকে যায়। আজ ছোঁয়া কলেজে যায়নি, বাঁধনকে আসতে বলেছে বলে। আর স্বাধীনকে ফোন করে বলে কলেজে কেয়া আছে নাকি দেখতে। স্বাধীন জানায় কেয়াও আজ কলেজে যায়নি, তাই ওরা কেয়ার মেসের উদ্দেশ্যে রওনা দেয়। অপরাধীর মতো দাঁড়িয়ে আছে কেয়া, মাথাটা যথাসম্ভব নিচের দিকে নোয়ানো। সূর্যের অবস্থান তখন মাথার উপর থাকায় তার কিছু তেজ জানালার কাজ ভেদ করেও ও ঘরে ঢুকছে। কোলাহলপূর্ণ এই শহরের চারিদিকে শুধুই ব্যস্ততা। ব্যস্ততা নেই শুধু দুটো মানুষের। তারা কেয়ার সামনে দাঁড়িয়ে কেয়ার উত্তর জানার অপেক্ষা করছে। কেয়ার নিস্তব্ধতায় বাঁধনের রাগ মাথা চারা দিয়ে ওঠে। চোখ দুটো লাল হয়ে আছে। শ্যামলা ছেলেটা রাগের কারণে প্রচণ্ড বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। শেষমেশ কথা বলে বাঁধন, এই মেয়ে, তোমার সমস্যাটা কি? আর সময় তো খুব বকবক করো। হ্যাঁ, এখন চুপ কেন? কি শুরু করেছো তুমি? তুমি কি আমার ভালোবাসাকে বাজারের সস্তা পণ্য মনে করেছো? যা ইচ্ছে হলো না নর্দমায় ছুঁড়ে ফেলে দেব। কি কি ভেবেছো? আমি কি তোমার এসব অতীতের কথা শুনে দৌড়ে লেজ গুটিয়ে পালাবো? এমন মনে হয় তোমার? কি এসব পাগলামি শুরু করেছো? খুব তো উপরে উপরে সাহসের অভিনয় করো। হ্যাঁ, এই তোমার সাহস, এই তোমার মনোবল? আমি ভালোবাসি তোমায়, একটু না, অনেক অনেক ভালোবাসি। এই সামান্য অতীতের জন্য পালাবো বলে নয়, তোমার এই হাত ধরে সারা জীবন থাকবো বলে। এমন হাজারটা অতীত তোমায় আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। প্রিয় বন্ধুরা, এই গল্পের তৃতীয় পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। দ্বিগুণ বেড়ে গেল। আর কোনো কষ্ট পেতে দেব না তোমায়, ট্রাস্ট মি। কেয়ার চোখে তখন ঘোর বর্ষা। বাঁধনের কথাগুলো শুনে ঝরঝর করে কাঁদছে কেয়া। ছোঁয়া গিয়ে কেয়ার কাঁধে হাত রাখে। সাথে সাথেই কেয়া ছোঁয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। দেখ কেয়া, এমন কান্না তোর মানায় না। কত সাহসী মেয়ে তুই। আমি তো তোকে আমার আইডল মানতাম, কিন্তু এখন দেখছি তুই তো একটা মস্ত বড় ভিতর ডিম। আমরা সবাই আছি তোর পাশে। বাঁধন ভাইয়া তোকে কোনো দুঃখকে ছুতেও দেবে না। কেয়া, অনেক কষ্ট সহ্য করেছিস তুই বোন। এতটুকু বয়সে তুই এতটা যুদ্ধ করেছিস,
আর আজ আজ কেন তুই এমন ভেঙে পড়ছিস বল আমায়। আমার খুব ভয় করে ছোঁয়া, আমি ভয়ে সব সময় মিয়ে থাকি। যদি ওই লোকটা আবার আসে আমার জীবনে, যদি আবার স্বামীর দাবি নিয়ে ছিনিয়ে নিয়ে যেতে লাগে আমায়, যদি বাঁধনের কোনো ক্ষতি করে দেয়। ওরা খুব খারাপ ছোঁয়া, আমার ভয় করে। এতটুকু বলতেই রেগে ওঠে বাঁধন, টেবিলে জোরে একটা লাথি মেরে বলে, ওহ, স্টপ দিস ননসেন্স, ডোন্ট ক্রাই অ্যান্ড ডোন্ট টক অ্যাবাউট এনি ইউজলেস টপিক। কি বলছো কি তুমি? কিসের স্বামী আর কিসের দাবি করবে? আর ভুলে যেও না, আমি একজন সিআইডি অফিসার। ওই স্কাউন্ড্রেলটা আমার কিচ্ছু করতে পারবে না। আগে তুমি বলো, আমায় ভালোবাসো কিনা? উইল ইউ ম্যারি মি? চুপচাপ দাঁড়িয়ে থাকে কেয়া। বাঁধনের এমন রেগে যাওয়া দেখে ছোঁয়াও কিছুটা শঙ্কিত। সব সময় হাসি খুশি থাকা ছেলেটা যে এমন রেগে যেতে পারে তা ছোঁয়া আর কেয়া দুজনেই হয়তো ভাবতে পারেনি। কেয়া চুপ করে থাকায় আবারও ধমক দেয় বাঁধন। কি হলো? চুপ কেন? বলো, ভালোবাসো আমায়? শুধু তুমি বলো ভালোবাসো কিনা। তুমি ভালোবাসলে এমন হাজারো অতীত পেছনে ফেলে 1000 বছর সামনে এগোতে পারি আমি, 1000 জনের সাথে লড়াই করতে পারি। তবে তোমায় বলতে হবে ভালোবাসো কিনা। চুপ থেকো না, উত্তর দাও। ছোঁয়া, অ্যান্সার দিতে বলো ওকে। কেয়া শুধু মাথা নিচু করে কাঁদছে। ওকে ফাইন, আমি যা বোঝার বুঝে গেছি। আমারই ভুল, কারো মনে কি চলছে তা না জেনে ভালোবাসা। আই এম সরি, আর কখন ডিস্টার্ব করবো না তোমায়। তুমি তোমার জীবন তোমার মতো গুছিয়ে নাও। অল দ্য বেস্ট। ছোয়া, আমি গেলাম, বাই। আর হয়তো কয়েকদিন আছে শহরে, আমার পোস্টিংয়ের ব্যবস্থা চলছে বুঝলি। যাওয়ার আগে তোদের সাথে দেখা করে যাব। ভালো থেকো। বলেই বাঁধন দরজার দিকে পা বাড়ায়। এমন সময় কাঁদতে কাঁদতে কেয়া বলে, দাঁড়ান। বলেই দৌড়ে যায় বাঁধনের কাছে। তারপর সামনাসামনি গিয়েই বলে, ভালোবাসি আমি আপনাকে, অনেক অনেক ভালোবাসি। এতটা ভালো কখনো কাউকে বাসিনি। বাবা মা তো ভালোবাসা কি জিনিস বোঝার আগেই চলে গেল। তাই তো ভালোবাসা কেমন আমি বুঝতাম না। কিন্তু এই কয়দিনে বারবার প্রতি মুহূর্তে আমি একটু একটু করে অনুভব করেছি ভালোবাসা কি, ভালোবাসার মানুষ কেমন হয়। প্রতিবার হারানোর ভয়ে কেঁপে উঠেছে আমার মন। এটাই বুঝি ভালোবাসা? যদি এটাই ভালোবাসা হয় তাহলে অনেক ভালোবাসি আমি আপনাকে। বলেই হামলে পড়ল কেয়া বাঁধনের বুকে। বাঁধনও নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরল প্রিয়তমাকে। বোকা মেয়ে, তুমি ভাবলে কি করে এসব ঠুনকো কারণে আমি তোমায় ছেড়ে যাব? এতটা হালকা নয় ম্যাডাম এই বাঁধনের ভালোবাসা। 27 বছর জীবনে প্রথম ভালোবাসছি কাউকে, এত তাড়াতাড়ি ছেড়ে যাব না। তবে 27 বছর পর ছেড়ে যেতে পারি। কেয়াকে রাগানোর জন্য বলল বাঁধন। সাথে সাথেই বাঁধনের বুক থেকে মাথা তুলে এলোপাথারি কিল খুশি মারতে লাগলো কেয়া। দুজনেই হেসে উঠল সাথে সাথে। এতক্ষণ ধরে এদের প্রেম কাহিনী দেখে চলা ছোঁয়া এবার মুখ খুলল। আমার জামাইটা যে কই? এদের এমন রোম্যান্স দেখে আমার নিজেরই তো জামাইয়ের অভাব ফিল হচ্ছে। আমার মাস্টারমশাই জানি কই, কোন মেয়েরে দেখায় ব্যস্ত আছে। ছোঁয়ার মুখ ভাঁজ করে বলা কথায় বাঁধন কেয়া দুজনেই হো হো করে হেসে উঠল। কেয়া এসে ছোঁয়ার কানে ধরে বলল, আমরা রোমান্স করছি না, তোরা যা করিস আল্লাহ গো আল্লাহ। বাথরুমে আটকে থেকে দেখে দেখে আমার হার্ট ফেল হওয়ার জোগাড়। তাহলে এগুলো কি ছিল? দেখ কেয়া, একদম আজে বাজে কথা বলবি না। কি করেছি? হ্যাঁ, কি করেছি আমরা? শয়তান মেয়ে, চুপ কর। কিছুই করনি না? দুজনের চুমো চামা লজ্জায় আমি পটল তুলতে গিয়েছিলাম, তার বেলায় কি? ছোঁয়া এবার সত্যিই লজ্জা পায়। তুমি এই শয়তান মেয়ের কথা বিশ্বাস করো না তো, একদম বাজে কথা। বোন, একদম বিশ্বাস করব না। আরে ধুর, কি যে বলে ওই উগান্ডা, এসব চুমুচামা হয় নাকি? এগুলো একদম আজায়রা। তোমরা হাজবেন্ড ওয়াইফ, অথচ তোমাদের মাঝে কোনো চুমুচমা হয়নি। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ হলে আরো অনেক কিছু হয়েছে। শুধু চুমুচামা কেন, তাই না? বাঁধনের ঘুরিয়ে বলা কথা প্রথমে ছোঁয়া বুঝতে না পারলেও একটু পর ঠিকই বুঝতে পারে। হ্যাঁ ভাইয়া, তুমি যাও যাও, তোমরা দুজনেই খারাপ।
কেয়া বাঁধন দুজনেই হেসে ওঠে ছোঁয়ার বেহাল দশা দেখে। ছোঁয়াও ওয়াশরুমে যাওয়ার নাম করে ওদের একটু আলাদা কথা বলার সুযোগ করে দিল। এতদিনে কেয়া ভরসা করার একটা ছায়া, একটা বুকের আশ্রয় পেয়ে আবারও বাঁধনের বুকে আবদ্ধ হয়ে ভয়ঙ্কর অতীতের যাতনার চিহ্নগুলো মুছে নিল। বাঁধন কেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে সারা জীবন এই দুঃখিনী মেয়েটাকে আগলে রাখার ওয়াদা করল। অতীতের কষ্টগুলো এক মুহূর্তে কেয়াও ভুলে গেল প্রিয় মানুষটির স্পর্শ পেয়ে। আজ ছোঁয়া পাতলা বেগুনি রঙের একটা শাড়ি পরেছে, চুলগুলো হাত খোপা করে রেখে রান্না করছিল। আঁচল কোমরে গোছা। রাতের রান্নাটা বেশিরভাগ ছোঁয়াই করে। রান্না বলতে আলম চৌধুরীর জন্য কয়টা রুটি আর সবার জন্য একটু ভাত। তরকারি রান্নার প্রয়োজন খুব একটা হয় না। দুপুরে তো এমনিতেই 2-3 রকমের রান্না হয়, সেটাই গরম করে রাখলেই হয়। শাহানা বেগম আজ মাগরিবের নামাজ পড়ে আর নিচে আসেননি। তিনি খুব মনোযোগ দিয়েছেন উলের সোয়েটার বোনায়। বাসায় এসে স্বাধীন কেবলই উপরে যাচ্ছিল। এমন সময় চোখে পড়ে রান্নাঘরে এক তরুণী পাতলা শাড়ি পরে কোমরে আঁচল গুজে রান্না করছে। নারী দেহের এক অপরূপ সৌন্দর্য মোহ ঘরে অবলোকন করল স্বাধীন। শাড়ির ফাঁকে বের হওয়া ফর্সা মেধহীন উদর দেখে স্বাধীনের চোখ ধাঁধিয়ে গেল। প্রতিটি বাঁকে বাঁকে নব যৌবনের সৌন্দর্য খেলা করছে। আধখোলা হাতকোপাটা উন্মুক্ত ঘাড়ে পড়ে আছে। কাঁধের কিছু নিচে ছোট্ট কালো তিলটা এখানে থেকেও জলজল করছে। নারী দেহের এমন আদুরে ভঙ্গিমা ঠিক কোন সাধু পুরুষের এড়িয়ে যাওয়া ক্ষমতা আছে স্বাধীনের জানা নেই। লতানোর শরীরটা যে ওকে চুম্বকের মতো টানছে তা বুঝতে পারছে স্বাধীন। ছোঁয়ার জন্য আনা চকোলেটের বাক্সটা টেবিলে রেখেই রান্নাঘরে চলে গেল ও। সরাসরি আঁচলের ফাঁক দিয়ে উন্মুক্ত উদরে হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরল ছোঁয়াকে। কাঁধে থুতনি রেখে গভীর একটা চুমু বসিয়ে দিল কাঁধে। হঠাৎ এমন স্পর্শে কেঁপে উঠল ছোঁয়া। পারফিউমের গন্ধে বুঝতেই পেরেছে জড়িয়ে ধরা পুরুষটি ওর প্রাণ ভ্রমরা। কি করছো কি? ছাড়ো, দেখছো না রান্না করছি। হুম, ছাড়বো না। আমি এমন জড়িয়ে ধরে থাকবো তুই রান্না করবি? আগে না, এখনই বড় মা এসে যাবে বড় অপুর জন্য খাবার নিতে। ছাড়ো তো আমায়, বেশরম পুরুষ মানুষ। খালি মেয়ে মানুষ দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সব মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে না, খালি আমার বউকে দেখলেই। আমার বউয়ের মতো আবেদনময় আর কেউ হতেই পারে না। ছি, কি সব বলছো? একটু লজ্জা করছে না? খচ্চর ছেলে। ফের খচ্চর বললি? আচ্ছা দেখাচ্ছি খচ্চরগিরি কাকে বলে। বলেই ছোঁয়ার গলায় মুখ ডুবাই স্বাধীন। অগোছালো চুমুতে ভরিয়ে দিতে লাগে ছোঁয়ার গলদেশ। স্বাধীন যে নিজের কন্ট্রোল হারাচ্ছে বুঝতে পারে ছোঁয়া। তাই তো এই ঘাড়তারা ছেলেকে সোজা করতে বলে। হ্যাঁ বড় মা, কিছু বলবে? সাথে সাথেই চমকে উঠে ছোঁয়াকে ছেড়ে দেয় স্বাধীন। হো হো করে হেসে ওঠে ছোঁয়া। ছোঁয়ার চালাকি বুঝতে পেরে ছোঁয়ার মাথায় চাটি মারে স্বাধীন। আমায় জ্বালানো না, আমি তোর কোন জন্মের শত্রু রে? আয় আজ ঘরে, স্বাধীন কি জিনিস বুঝাবো। সারা রাত ঘুমাতে দেব না আজ তোকে। আমার উত্তাপ সহ্য করার জন্য তৈরি থাকিস। বলেই ঘরের দিকে পা বাড়ায় স্বাধীন। শীত পেরিয়ে বসন্তের আবির্ভাব। প্রায় 2 মাস আগের কেয়া এখন অনেকটাই সাহসী। পুরোটা সময়ও পাশে বাঁধনকে আর ছোঁয়ার পুরো পরিবারকে পেয়েছে। সুরুজ এখনো অমন ছোঁয়ারই আছে, তবে আর বিয়ে টিয়ে করেনি। ওর বদ অভ্যেসগুলোর কারণে ডিভোর্স পেতেও খুব একটা সমস্যা হয়নি কেয়ার। তার উপর বাঁধন সবটা সামলিয়েছে। প্রথমে ওই গ্রামে যেতে কেয়া একদমই রাজি ছিল না। ও খুব ভয় পাচ্ছিল। রাতের আধারে একজনকে আহত করেও সেদিন যেখান থেকে পালিয়ে এসেছিল সেখানেই দিনের আলোয় যাওয়ার কথা হতেই ও ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু বাঁধন কেয়াকে সাহস যোগায় ওখানে গিয়ে সবার সাথে মোকাবেলা করার জন্য মনোবল তৈরি করায়। ওরা প্রথমেই ওর চাচা হাশেম মিয়ার বাড়ি যায়, কিন্তু ওখানে গিয়ে ও বুঝতে পারে কারো ওপর অন্যায় করে কেউ সুখী হতে পারে না। ও চলে আসার পরপরই ও চাচার প্যারালাইসিস হয়ে যায়। চাচার চিকিৎসা করতে ওদের সম্পত্তি বেশিরভাগই বিক্রি করতে হয়। বর্তমানে শুধু কেয়ার নামে ওর বাবার সম্পত্তি যেগুলো ছিল ওগুলোই আছে। ওগুলো আর ওরা বেচতে পারেনি। চাচি এখন মানুষের বাড়ি বাড়ি কাজ করে চাচার ঔষধ আর সংসার চালায়।
হাফসার খোঁজ নিয়ে জানতে পারে তাকে পাশের গ্রামে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওর মা অর্থাৎ কেয়ার চাচি খারাপ হওয়ায় ওর শ্বশুর বাড়ির লোকজন এদের সাথে সম্পর্ক রাখতে দেয়নি। আর সব থেকে নোংরা যে লোকটা, যে আপন রক্তকেও ছাড়েনি নিজের নোংরা উদ্দেশ্য চরিতার্থ করতে, সেই হারুন এখন সুরজের দলে। সারাদিন কিসব নেশার জিনিস খেয়ে পড়ে থাকে, আর জুয়া খেলার জন্য এসে মায়ের সাথে চোটপাট করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। প্রথমে কেয়ার চাচি কেয়াকে দেখে লজ্জায় মাথা তুলতে পারে না। সেই দুঃখী কেয়ার শহরে থেকে এমন উজ্জ্বল পরিপাটি জীবন দেখে অবাক হয়ে যান উনি। নিজের করা অপকর্মের সাজা এমনভাবে পেয়ে চোখ তুলে তাকাতে পারে না কেয়ার চোখে। আসলে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই নারীরাই নারীদের বেশি ক্ষতি করে। কি হতো কেয়ার চাচি যদি বাবা মা মরা অনাথ মেয়েটাকে নিজের মেয়ে হাফসার মতো গ্রহণ করতেন? শুধু উনি মেনে নিলেই আর কেয়ার এমন একটা নোংরা অতীত তৈরি হতো না, যা বারবার দগ্ধ করে কেয়াকে। কেয়াও খুব একটা পাত্তা দেয়নি ওনাকে। চাচা হাসিম আলী কেয়া এসেছে শুনে, ওর সাথে দেখা করার জন্য ছটফট করছিল শুনে, শুধু গিয়ে একটিবার দেখা করে এসেছে ওনার সাথে। খুব একটা কথা না বাড়িয়ে শুধু কেমন দিনকাল যাচ্ছে তাই প্রশ্ন করেছে। মুখে মাফ করেছি বললেও এই বাড়ির মানুষগুলোর প্রতি কেয়ার দারুণ ঘৃণা। কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না এদের জন্য কেয়াকে জীবনে কতটা সংগ্রাম করতে হয়েছে তা কেয়া জানে। ওরা গিয়ে ওর বিউটি আপার বাড়িতে উঠেছিল। বিউটিও একজন ভালো মানুষ পেয়ে দ্বিতীয়বারের মতো জীবন শুরু করে। আর কেয়ার পাশে বাঁধনকে দেখে এবং বাঁধনের পরিচয় জেনে উনিও খুব খুশি হন। এতদিনে কেয়া ওর যোগ্য একটা মানুষ পাওয়ায় আর একা লড়াই করা মেয়েটার একজন ছায়া হওয়ায় বিউটিও চরম খুশি। সুরজ নামের নোংরা লোকটার মুখোমুখিও হয় কেয়া। সে তার অভ্যেসবশত কেয়াকে আর বাঁধনকে নোংরা গালিগালাজ করে, কিন্তু পরক্ষণেই যখন ওদের থানার পুলিশকেও দেখলো বাঁধনকে সমাদর করতে, তখন বাঁধনের পরিচয় জেনে ভয় পেয়ে যায় সুরজ। আর বাঁধন যখন বলে যে ভালোই ডিভোর্স না দিলে ওর নামে বধূ নির্যাতনের কেস করবে, তখন সুরজ রাজি হয়ে যায় ডিভোর্স দিতে। বাঁধন জানতো এতদিন পর কেয়া গ্রামে গেলে সুরজ ঠিক কোনো ঝামেলা করার চেষ্টা করবে, তাই তো আগেই ফোন দিয়ে ওখানকার পুলিশকে ডেকে নিয়েছিল। বাঁধন 1 মাস হলো সিলেটে আছে। ওর পোস্টিং এখন সিলেটের এক প্রত্যন্ত এলাকায়, তাই তো ও নিজেও চায়নি কেয়াকে ওখানে নিয়ে যেতে। আর কেয়াও চাচ্ছিল এখানে থেকে ছোঁয়ার সাথে অনার্সটা কমপ্লিট করতে। তবে ছোঁয়ার বড় মা শাহানা বেগম নিজে ছোঁয়াকে সাথে নিয়ে কেয়ার মেসে গিয়ে ওকে নিয়ে এসেছেন ওনাদের বাড়িতে। এখন ছোঁয়া আর কেয়া একসাথেই থাকে সারাদিন। দুজনে মিলে রান্না করে, ঘর গোছায়, ঝগড়া করে, আবার শাহানা বেগমের কাছে বিচার নিয়ে যায়। এক একজন বিচারের রায় নিজের দিকে নেওয়ার জন্য চুপি চুপি শাহানা বেগমের ঘরে গিয়ে পা টিপে তেল মালিশ করে আসে, যাতে শাহানা বেগম তার দিকে রায় দেন। দুজনেরই সেবা নেওয়া হয়ে গেলে শাহানা বেগম দুজনেরই কান দুহাতে ধরে আদুরে ভঙ্গিমায় বকে দেন দুজনকে, যাতে আর দুজনের মধ্যে ঝগড়া না করে। পরে 3 জনই একসাথে হেসে ওঠে। মাঝে মাঝে কেয়া মেয়েদের সাজের সব জিনিসগুলো এনে শাহানা বেগমকে জোর করে মেকআপ করিয়ে দেয়, একদম ভারী মেকআপ করায়। আর ছোঁয়া গিয়ে জোর করে আলম চৌধুরীকে পাঞ্জাবি শেরওয়ানি পরায়। তারপর ওনাদের দুজনকে রুমে পাঠিয়ে ওরা দরজার আড়ালে লুকিয়ে থাকে। ওনারা যখন একটু একে অপরের দিকে দেখেন, তখনই হো হো করে হেসে ওরা বেরিয়ে পড়ে। শাহানা বেগম দুজনেরই কান ধরে বাইরে রেখে আসেন। মোটামুটি সুখেই ওনাদের সংসার চলতে থাকে। এমনিতেই ওনাদের সংসারে সুখ ছিল, কিন্তু দুটো কিশোরী মেয়ের খুনসুটিতে আরও যেন দ্বিগুণ বেড়ে গেছে ওনাদের আনন্দ। এত কিছুর মাঝেও সুখ নেই শুধু একটি মানুষের মনে, সে হলো আমাদের গল্পের হিরো স্বাধীন। বিয়ের এত দিন হতে চলল, তবুও বউ তাকে ভাইয়া ডাকে। বেচারা এমনিতেই একটু বেশি রোম্যান্টিক, বউকে একা পেলেই ওর খালি রোম্যান্স পায়। আর তখনই ওর একমাত্র বউ শয়তানি মহিলা ছোঁয়া ওকে ভাইয়া ডাকে। ওর রোম্যান্সগুলোর 12টা বেজে মনে আরমান আলিফের গান বাজে, মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে। কলেজের ক্যান্টিনে ছোঁয়া আর কেয়া বসে বসে সিঙ্গারা খাচ্ছিল, সাথে রং চা। খাওয়ার এক পর্যায়ে কেয়া ওদের পাশে বসে এক জুনিয়র ছেলে তারিফকে বলল, এই ছেলে কোন ইয়ার জানো তুমি? জি আপু, আমি ফার্স্ট ইয়ার।
আমরা কোন ইয়ার জানো? না আপু। আমরা তোমার সিনিয়র, আর সিনিয়রের সাথে পাশাপাশি বসে খাচ্ছ। তোমার কি একটু সাহস বেশি মনে হচ্ছে না? তুমি কি আমাদের সালাম দিয়েছো, বেয়াদব ছেলে? সরি আপু, আমার ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আর এমন হবে না। ওয়ালাইকুম আসসালাম। বলেই কিয়া একটা জ্ঞানীদের ভাব নিয়ে তাকায় ছেলেটার দিকে। পাশে ছোঁয়া এতক্ষণ এদের কাণ্ড দেখছিল, কিন্তু এখন বুঝতে পারে ও আরো ভোগাবে ছেলেটাকে দিয়ে। তাই কেয়ার কানে কানে বলে, থাক না কেয়া, বাদ দে না ছেলেটাকে, খুব ভদ্র সদ্র মনে হচ্ছে, স্টপ ইয়ার। মুচকি হাসে কেয়া ছোঁয়ার কথা শুনে। ও হ্যাঁ, এই ছেলেটাকেই বলতে বলছিস? আচ্ছা সমস্যা নেই, ও আমাদের জুনিয়র, আর ওকে আমরা কিছু বলে অবশ্যই করবে। আমি ওকেই বলছি। অবাক হয়ে যায় ছোঁয়া। কি বলছে কি এই মেয়েটা? ও কখন এই ছেলেকে কিছু বলতে বলল? ও তো থামতে বলেছে। কি সব বলেছে এই মেয়েটা? মনে মনেই ভাবে ছোঁয়া। তো হ্যাঁ ছোট, শোনো, তোমায় একটা শর্তে মাপ করতে পারি। তা হলো আমাদের একটা কাজ করে দিতে হবে, বুঝলে? আর যদি না করো, তোমায় হাড়ে হাড়ে বোঝাবো এই কেয়া কি জিনিস। এই কলেজের ভিপি আমার বয়ফ্রেন্ড, বুঝলে? পুরো গ্যাং এনে তুলে নেব তোমায়। উফ, নাউজুবিল্লাহ, কি সব বলে এই মেয়েটা? ভিপি ওর বয়ফ্রেন্ড ছিল কোন জন্মের? ও তো বাঁধন ভাইয়ের রেজিস্ট্রিকৃত বউ। মনে মনে দোয়া দরুদ পড়ে ছোঁয়া। ছেলেটাও থতমত খেয়ে যায় নিজের ভুলের জন্য। কি কাজ করতে হবে আপু? আমায় বলেন, আমি এখনই করে দিচ্ছি। ওকে, গুড বয়। আচ্ছা, আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের শাহরিয়ার স্যারকে চেনো তো? হালকা চিনি আপু, তবে খুব বেশি না। ব্যাপার না, আমি চিনিয়ে দেব নে। তো শোনো, আসল কাজটা ওই শাহরিয়ার স্যারকে গিয়ে তোমার বলতে হবে, এই যে সোয়া, এ আমার বান্ধবী, এ স্যারকে খুব ভালোবাসে। তো স্যারকে বলবে যে স্যার, সেকেন্ড ইয়ারে সোয়া আপু আপনাকে খুব ভালোবাসে আর আপনার সাথে প্রেম করতে চাই। আপনি কি রাজি? অবাক হয়ে 4 ইঞ্চি মুখ ফাঁকা করে হাঁ করে থাকে ছোঁয়া। এই মেয়ে বলছেটা কি এগুলো? আপু কি বলছেন এগুলো? স্যার যদি রেগে যায়? সেটা তুমি বুঝবে। আমি বলেছি তোমার করতে হবে। এবার স্যারকে কি করে হ্যান্ডেল করবে সেটা তুমি জানো। তবে হ্যাঁ, আমার মনে হয় না উনি তোমার উপর রাখবেন। আপু কাজটা কি করতেই হবে? বলছি যে না করলে হয় না। আলবাত করতে হবে। হ্যাঁ মানে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, আমি এক্ষুনি যাচ্ছি। বলেই ছেলেটা চলে যায় স্বাধীনের রুমে। এই মেয়ে, এবার অন্তত মুখটা বন্ধ কর। ও অলরেডি চলে গেছে। কি করছিস কি তুই দোস্ত? এসব কেমন পাগলামি? উনি ঠিক রেগে যাবেন। রেগে গেলে সামলাবি তুই। উনি যতই রাগুক, তোর আদরের কাছে আসলে যে একেবারে ভেজা বেড়াল তা আমি জানি। কত রোমান্স তোদের দেখলাম। মুখ উল্টিয়ে বলল কেয়া। হ্যাঁ, তার মানে তুই আমাদের বেডরুমে উকি দিয়েছিস? দাঁড়া, আজই তোর বাঁধন ভাইকে বলে দিব তুই দিন দিন লুচু হয়ে যাচ্ছিস। উফ, তোদের রোমান্স দেখতে বুঝি বেডরুমে উকি দিতে হয়? তোর রোমান্টিক বর তো একটু আড়াল পেলেই হয়। কত রান্নাঘরে, বেলকনিতে, ছাদে তোদের রোমান্স দেখলাম। এবার সত্যিই লজ্জা পায় ছোঁয়া। কেয়ার বলা কথাগুলো যে ঠিক ও তা জানে, তাই তো এ বিষয়ে ওর সাথে তর্ক করে লাভ নেই বলে চুপ থাকে। এদিকে ছেলেটাও গিয়ে সত্যি সত্যি প্রপোজ করে স্বাধীনকে। স্যার একটা কথা বলার ছিল, প্লিজ যদি কিছু মনে না করেন। বলো। আসলে স্যার, আমাদের সেকেন্ড ইয়ারের সোয়া আপু আপনাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন। উনি আপনার সাথে রিলেশন করতে চান, যদি আপনি রাজি থাকেন। এবারে ছেলেটার মুখের দিকে তাকাই স্বাধীন। ভদ্রগোছের ছেলেটিকে যে চরম বোকা বানিয়েছে ওরা দুজন মিলে, তা বুঝতে পারে স্বাধীন। কে এসব বলতে বললো তোমায়? সোয়া আপু আর ওনার বান্ধবী, আমি ওনার নাম জানি না। সোয়া আপু ওই আপুকে বলেন বলতে, আর উনি আমায় বলেন। ও আচ্ছা, এখন তুমি যাও, আমি দেখছি বলে বিষয়টা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। বলে চলে যায় ছেলেটি। মুখ টিপে হাসে স্বাধীন। রাতে বাড়ি ফিরেই ছোঁয়াকে ঘুমানো অবস্থায় দেখতে পায়। এটা যে ওর আসল ঘুম নয় তা ঠিক বোঝে স্বাধীন। ঘুমন্ত ছোঁয়াকে চাপটে চড়িয়ে ধরেই চুমু খায় গালে। কানের কাছে মুখ নিয়ে বলে, তুই তো আজকাল খুব নির্লজ্জ হয়ে যাচ্ছিস। কলেজে কি স্মার্ট টিচারদের প্রপোজ করতে শুরু করেছিস?
তো কি করব? বাড়ির টিচার যদি ঠিক মতো সময় না দেয় তো কলেজে খুঁজতে হয়। ও আচ্ছা, সময় কম দেয় তাই না? আচ্ছা, আজ দেখাচ্ছি সময় দেওয়া কাকে বলে। আস্তে আস্তে ছোঁয়া স্বাধীনের ভালোবাসার দিনগুলো কেটে যেতে লাগে। রাগী বদমেজেছি মানুষ স্বাধীনও এখন আর অতটা রাখতে পারে না ছোঁয়ার উপর। একটু মাথা গরম হলেই ছোঁয়ার নিষ্পাপ মুখটা দেখলেই গলে জল হয়ে যায়। তখন নিচেই উঠে পড়ে লাগে মহারানীর রাগ ভাঙাতে। বাঁধন আর কেয়াও খুব সুন্দর সময় কাটায় ফোনে মাঝে মাঝে, তবে ওদের কথা খুব কমই হয়, কারণ কাজের ক্ষেত্রে অনেক সময় বাঁধন ফোন নিয়ে যেতে পারে না। তবে যতটুকু সময় পায় চেষ্টা করে ওর রাগী উগান্ডাবাসী কন্যার সাথে সময় কাটাতে। সারা দিন রাত এত ঝুঁকি নিয়ে কাজ করা, শেষে যখন ভিডিও কলে একটুখানি ওর উগান্ডাবাসীর মুখ দেখে সমস্ত ক্লান্তি ওর দূর হয়ে যায়। তবে কেয়া ছোঁয়াদের বাসায় থাকায় বাঁধনও কিছুটা চিন্তামুক্ত, মন দিয়ে কাজ করতে পারে। দিন শেষে ভালোবাসা সুন্দর, প্রিয় মানুষের ভালোবাসার অনেক শক্তি। সব থেকে ভরসাযোগ্য প্রিয় মানুষটি পাশে থাকলে হাজারো যুদ্ধ জেতা যায়। ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে। ভালোবাসার টানে মানুষ নিজস্ব আদল ভাঙতে বাধ্য। ভেঙেছিল স্বাধীনও, নিজের কঠোর সত্তাটাকে বিলীন করে প্রেয়সীর প্রেমে ধরা দিয়েছিল। ভেঙে গড়িয়ে গিয়েছিল ওর কঠোরতা, যা ছিল তা হলো নিষ্পাপ পবিত্র ভালোবাসা। তেমনি বাবা মা মারা যাওয়ার পর থেকে অবহেলায় অনাদরে বড় হওয়া কেয়াও নিজের সাহস বুদ্ধিমত্তার জোরে নিজের জীবনকে সুন্দর করতে পারে। আসলে ওর কপালে ছিল এক মহান প্রেমিকের ভালোবাসা। ও কি করে হেরে গিয়ে ওই অন্ধকারে জীবন কাটাতো? তাই তো পেয়েছিল আলোর দেখা।